Hello everybody, welcome back. Actually, আমি আমার অডিওটা মিউট করে রাখছিলাম। তো মিউট করে রাখার কারণে আমি কথা বলছিলাম, আপনারা কেউ কোনো কথা শুনতে পারেন নাই। ঠিক আছে? আমি যেটা বলছিলাম সেটা আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে আপনাদের ওই যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিওগুলো জাস্ট দেখানোর জন্য যে ওইগুলো দেখলে আমাদের হচ্ছে ব্রেন থিংক করবে। যে দৃশ্যগুলো দেখছিলেন আপনারা, সাগরের নদী নালা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, এগুলো সব কানাডাতে আছে। সুন্দর সুন্দর জায়গা আছে কানাডাতে। আমি সাসকাচুয়ান প্রভিন্সে থাকি। এই প্রভিন্সে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়ানোর জন্য। সামারে আমরা প্রচুর ঘুরতে যাই, সামার ক্যাম্পিং করি আমরা। বাইরে গিয়ে আমরা যে ক্যাম্প বানাই, আমরা থাকি বাইরে। প্রত্যেকটা প্রভিন্সিয়াল পার্কে অনেক অপরচুনিটি, ক্যাম্প করে থাকা যায় এখানে। আমরা যে মানে রাত্রে বারবিকিউ পার্টি করতাম, এরকম সবসময় করি আমরা। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মাঝে মধ্যে এরকম সবুজ দৃশ্য, এগুলো গাছপালা, এগুলো দেখলে ব্রেনের জন্য এটা প্র্যাকটিস হয় এবং এটা চোখের জন্য ভালো। তো এখন কথা হলো যে আমরা আইএলটিএস এর যে 7টা বিষয় আলোচনা করেছিলাম, বাকি আরো 3টা বাকি থাকে। হ্যাঁ, টোটাল 10টা বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকে, আইডিয়া জেনারেশন। আর আমি শুরুতেই ক্লাসটা শুরু করার আগে আমি একটু জানতে চাই, যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু করে নেন। আমরা ক্লাস শুরু করলে সিরিয়াসলি আমরা ক্লাসে আবার অ্যাটেন্ড করব। যদি এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে দ্রুত করে ফেলেন, আমরা ক্লাসে ঢুকে যাব। জি, স্যার, আমি অ্যাকচুয়ালি ওই বিষয়টা একটু কনফার্ম হতে চাচ্ছিলাম। আমি বুঝি নাই। এখানে তো দু ধরনের স্টুডেন্ট আই থিঙ্ক আছে, জিটি অ্যান্ড একাডেমিক। হ্যাঁ, ক্লাসটা কি প্যারালালি চলবে নাকি আলাদা কোনো, আচ্ছা। মানে জিটির জন্য আলাদা বা একাডেমিক? জিটির জন্য আলাদা, একাডেমিকের জন্য আলাদা, ওইটা কোনো প্রবলেম না। আইএলটিএস এর একাডেমিক আর জিটির মধ্যে পার্থক্যটা আপনি কি ক্লিয়ারলি জানেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রাইটিংটাই আর হচ্ছে রিডিং প্যাসেজ মেবি। হ্যাঁ, রাইটিং পার্ট 1। রাইটিং এ শুধু পার্ট 1 এ ওই হচ্ছে যে রাইটিং এর রিপোর্ট লিখতে হয়, স্টুডেন্টদের লিখতে হয় রিপোর্ট, ম্যাপ, ডায়াগ্রাম, পাই চার্ট, বার গ্রাফ, এগুলোর কোনো ঝামেলা নাই জিটিতে। জিটিতে শুধু লেটার রাইটিং লিখতে হয়। তো আমি যেটা করি, আমার একাডেমিক স্টুডেন্টদেরকে সবাইকে আমি লেটার রাইটিং ও শিখাই দিই। এটা হচ্ছে ফ্রিলি শিখাই দিই। জিটির যে কোর্স করা দরকার, কারণ আজকের একাডেমিক আইএলটিএস স্টুডেন্ট যারা, এরা যখন কানাডায় আসবে, তখন যারা সিটিজেনশিপের জন্য যারা অ্যাপ্লাই করবে, তখন তাদের আবার একাডেমিক দিতে হবে না, জিটি দিতে হবে না। ওই জিটির ব্যবস্থা রাইট। করে দিই, এটা হয়ে যায়। আর আপনি যখন জেনারেল ট্রেনিং দিবেন, আইএলটিএস পরীক্ষা দিবেন, আপনার জেনারেল ট্রেনিং আইএলটিএস দিলেও তো আপনার ম্যাপ বুঝতে হবে না। আপনার ম্যাপ না বুঝলে চলবেন কিভাবে? আপনি একাডেমিক জিটি, মানে আপনার যদি পাই চার্ট, বার গ্রাফ না বুঝেন, আইএলটিএস তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখন একাডেমিক আর জিটি দুইটার মধ্যে একটু হালকা পার্থক্য। সেটা হলো জিটিতে কিছু বিষয় নাই। যেমন জিটিতে ওই যে আপনার পাই চার্ট, বার গ্রাফ নাই। এখন আমি কি করি, জেনারেল ট্রেনিং এর রাইটিং এর জন্য দেখা যায় দুইটা রাইটিং এর জন্য জেনারেল ট্রেনিং এর দুইটা ক্লাস নিলেই হয়ে গেল। আর রিডিং এর জন্য স্পেশাল কিছু ক্লাস, লিসেনিং আর স্পিকিং তো সব একই। তো জি, ওগুলো ঠিক কিন্তু আছে। ওইটা ওইটা যদি আপনি যদি এরকম বলেন যে যে স্যার আমি জেনারেল ট্রেনিং এর সাথে ক্লাস করব, তো জেনারেল ট্রেনিং এর জন্য আলাদা ব্যাচ আছে, কিন্তু আমি আলাদা আর একসাথে না। আমার স্টুডেন্ট যারা একসাথে যারা আছি, আমি সবাইরে সব ক্লাসে কম্বাইন করে ঢুকাই দিই। যখন কেউ আমার কাছে যখন শুরু আচ্ছা। করে, তখন আমি যেই ক্লাস যখন যার জন্য প্রযোজ্য মনে করি, যার জন্য লাভজনক মনে করি, তারা আমি ওই ক্লাসে ঢুকাই দেই অটোমেটিকলি। কারণ আমার প্রাইভেটলি যারা স্টুডেন্ট যারা, তাদেরকে আমি সবসময় অ্যাক্সেস দিই। এই পুরাতন নতুন কোনো কিছু বলতে কথা নাই। যেমন আজকে আচ্ছা। নতুন ক্লাস, আমি নতুন ক্লাসের মধ্যে নতুন নতুন ক্লাসটা কি পুরাতনদের জন্য ইম্পর্টেন্ট না? এই যে আমরা ডিসকাশন করতেছি, এটা কি ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। এখন মেইন কথা হচ্ছে যে জেনারেল ট্রেনিং এর জন্য স্পেশাল ভাবে ক্লাস নেওয়া হয়। স্পেশাল কিছু ক্লাস জেনারেল ট্রেনিং এর জন্য নেওয়া হয়। কিন্তু মূলত একাডেমিকের সাথে বা জেনারেল ট্রেনিং এর সাথে ওইরকম কোনো কিছু নাই। একাডেমিকের জন্য আলাদা ব্যাচ করলে ওই ব্যাচে আমি স্টুডেন্ট একাডেমিক ঢুকাইতে পারবো না তা না। একাডেমিকের স্টুডেন্টদেরও কিন্তু লেটার রাইটিংটার দরকার আছে। কারণ আপনি যখন কানাডায় যখন রাইট। কোর্স রেজিস্ট্রেশন করবেন, তখন প্রফেসরকে ইমেইল লিখতে হবে না যে কোর্স রেজিস্ট্রেশন করতে চাই, তোমার কোর্স আমি নিতে চাই, এটা বলতে হবে না? তো একজন একাডেমিকের স্টুডেন্টকে কি লেটার রাইটিং কি শিখতে হবে কিনা, ইমেইল রাইটিং কি শিখতে হবে কিনা? অবশ্যই। আমি প্র্যাকটিক্যালি আমি আপনাকে আইএলটিএস টা শিখাই দিব। সেটা আপনি যেটি হন আর একাডেমিক হন, যেটাই হন না কেন, আপনাকে সবকিছু শিখাই দেব। আপনি কিভাবে লেটার লিখতে হয়, এটা আপনার একাডেমিকে আসবে না পরীক্ষায়। কিন্তু আফটার কামিং ইন কানাডা ইউ হ্যাভ টু রাইট অ্যান ইমেইল টু আ প্রফেসর টু টেক হিজ কোর্স। তখন আপনার প্রফেসরকে ইমেইল করতে হবে না যে ডিয়ার প্রফেসর, হ্যাঁ আই এম রাইটিং, হ্যাঁ কিসের জন্য লিখতেছে, আই এম রাইটিং, ইউ নো, আই এম রাইটিং রিগার্ডিং দ্য কোর্স রেজিস্ট্রেশন. So I know about you that you are taking this course this semester. So I'm very interested to take this course because I'd like to learn and grow myself in leadership skills. So I'd like to take the leadership course from you.
তো এটা বলে তারপরে নিচে লিখতে হবে না যে রিগার্ডস, থ্যাঙ্কস এন্ড রিগার্ডস বা সি ইউ সিনসিয়ারলি অমুক অমুক অমুক। এটা Yes. তো স্টুডেন্টদের শিখতে হবে, সবাইকেই শিখতে হবে। তো আমি যদি এখন আইএলটিএস করাই, 2 দিন পরে আইসা যদি আপনি চিঠি লিখতে না পারেন, আপনি যদি প্রফেসরকে কনভিন্স করতে না পারেন, তাহলে আপনার একাডেমিক কইরা আপনার লাভ কি? এজন্য আমি একাডেমিকের স্টুডেন্টদেরকে আমি লেটার লেখা শিখাই দেই। আর যারা হলো জিটির স্টুডেন্ট, আপনি এসে জব করবেন না, আপনার জব করতে গেলে আপনার অফিসে আপনার কমিউনিকেশন করতে হবে না, আপনার ইমেইলের রিপ্লাই দিতে হবে না, অবশ্যই। আপনার ইমেইলের রিপ্লাই দিতে হবে, আপনার লেটার তো শিখতে হবেই। আর আপনার এখানে বাৎসরিক কত সেলস হচ্ছে, আপনি একটা দোকানে চাকরি করছেন, মনে করেন একটা সেলসম্যান আপনি, আপনার কত সেলস হয়েছে এটার একটা ম্যাপের মধ্যে ফিগার হয়ে আসবে, ঠিক আছে? তখন আপনার অ্যানালাইসিস করে বুঝাই দিতে হবে মালিককে। তারপরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যখন গুগল ম্যাপ ইউজ করতে হবে, আপনাকে ম্যাপের ব্যবহার জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি জিটি স্টুডেন্ট, আপনার ম্যাপ পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু আপনি যখন লিসেনিং টেস্ট করেন তখন কি ম্যাপ লিসেনিং এর মধ্যে আছে না? ম্যাপ ম্যাপ আছে না? অবশ্যই। ম্যাপ তো শিখতে হবে। এজন্য আমি কোনো কিছু বাদ দেই না, সবকিছুই পড়াই, সবকিছু শিখাই দেই, কারণ আপনার শিখতে হবে আইএলটিএসটা, ঠিক আছে? আর জেনারেল ট্রেনিং এর জন্য সেই আপনার যা যা দরকার, এক কথায় শেষ, আপনার জেনারেল ট্রেনিং এর জন্য যা যা দরকার তা আপনাকে দেওয়া হবে। আপনার একাডেমিক এর জন্য যা যা দরকার তা আপনাকে দেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাইট। ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে যারা আ মাইগ্রেশন করে ওখানে যায়, ওখানে যদি কোনো ডিপ্লোমা করতে চায় বা কোনো একটা কানাডিয়ান সার্টিফিকেট নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কি তাদেরকে ওখানে আবার একাডেমিক আইএলটিএস টা দিতে হয় কিনা? ইট ডিপেন্ডস, সামটাইমস লাগে, সামটাইমস লাগে না। কারণ আচ্ছা। আপনি হয়তোবা জানবেন, আপনি যদি এখানে আসার পরে কনভিন্স করতে পারেন ইউনিভার্সিটিতে, দেখো আমি তো ভিসা পাইয়া চলে আসছি কানাডাতে, আমি এই দেশে চলতেছি, চাকরি করতেছি, চলতেছি দিব্যি ভালোভাবে আমি চলি, আমি জব করি, ঠিক আছে? আমার একাডেমিক নাই, জিটি আছে আমার নেওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি যদি সুপারিশ করে দেই ইউনিভার্সিটিতে যে একটা কোর্স দেন আমার ভাইরে, তাহলে হয়তোবা ইউনিভার্সিটি বিবেচনা করলে করতেও পারে। তবে কন্ডিশন হচ্ছে আপনাকে পড়তে হবে, আপনাকে বাইরে গেলে চলবে না। যদি আপনি পড়তে ভর্তি হয়ে যদি আবার চলে যান, তাহলে কিন্তু আমার ইজ্জত থাকবে না। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না। আচ্ছা। প্রত্যেকটা বিষয়ে কিন্তু নিয়ম কানুন আছে। একাডেমিক ছাড়া একাডেমিক ডিগ্রি নেওয়া অসম্ভব। এক ধরনের অসম্ভব, আমি বলে দিলাম। আর যে একাডেমিক, এইজন্যই তো আমি আপনাকে একাডেমিক সহ পড়াবো। আপনি একাডেমিকের ক্লাস, যদি একাডেমিকের ক্লাস হবে, একাডেমিকের ক্লাস বলতে কোনো কথা না, আইএলটিএস এর ক্লাস, বুঝছেন? সব আইএলটিএস এর ক্লাস। আর হ্যাঁ, আমার একটা ব্যাচ আছে যেখানে সব জিটি স্টুডেন্টরা থাকে। মাঝে মধ্যে ২-৩ জন একাডেমিকের আমি ওখানে করে দেই। ওটা আমি জিজ্ঞাসা করে নেই যে কে একাডেমিক, কে জিটি, এটা আমরা জানলেই হলো। আমি যদি জানি যে কার কি দরকার, তাহলে হয়ে গেল, আর কিছু না। আপনি যদি আমাকে বলেন যে আমি একাডেমিক, তাহলে হয়ে গেল। একাডেমিকের মতো করে আপনাকে দেওয়া হবে লেসন প্ল্যান। তাহলে রাইট। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি একজনের কোনো কথা শুনি নাই, যে শিহান সুলতানা, আপনি কি কোনো কথা বলবেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? জি ভাই, জি স্যার। স্যার আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমি যদি অনার্স শেষ করে মাস্টার্স এর জন্য কানাডাতে কোথাও এপ্লাই করি, তো এক্ষেত্রে আমি অনার্স 4th ইয়ার নিউ ইয়ার করোনার জন্য আমাদের পরীক্ষা সম্ভবত 21 সালের শেষের দিকে হবে। তো আমি আইএলটিএস প্রিপারেশনটা যদি এখন নেই, এটা কি আমার জন্য মানে ভালো হবে? অবশ্যই মানে ভালো হবে। আমি আরো পড়ে নিব। না, আরো পড়ে নিলে আপনার জন্য ভালো হবে না। কারণ হচ্ছে কি, আইএলটিএস টা আসলে কি ওই দিতে হইতে ১ বছর চলে যায়। দেখা যায় ৬ মাস চলে যায়। ঠিক আছে? আর আইএলটিএস পরীক্ষার মেয়াদ হলো ২ বছরের। আপনি এখন যদি প্রিপারেশন নেন, পরীক্ষা আপনি ৬ মাস জি, পরে দিলেন। ৬ মাস পরে পরীক্ষা দিলে আপনার রেজাল্ট হইতে লাগবে আরো ১৫ দিন। এরপরে আপনি এপ্লাই করবেন। আপনার মানে এটাই আপনার জন্য পারফেক্ট টাইম আরকি। এখন যেহেতু COVID-19 এ আপনি বাসায় বসে আছেন, আপনি বাসা থেকে প্রিপারেশন নিতে পারেন। আরেকটা বিষয় হলো যে আমি তো আপনাকে আইএলটিএস এর কোর্সটা প্রোভাইড করব। যদিও আমি বলি যে ১ মাস ১.৫ মাসের মধ্যে শেষ করে দেব। কিন্তু ২ মাস লেগে যায়। ২ মাস ২.৫ মাস। কিন্তু আপনাকে আমি সবগুলো ধরেন যুদ্ধ করার জন্য, আপনি যুদ্ধের জন্য কৌশল, যন্ত্রপাতি সবকিছু আমি দিলাম। দেওয়ার পরে আপনি জি, সেটা সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছেন কিনা? ধরেন আমি আপনাকে আ কামান, গোলাবারুদ সবকিছু আমি দিলাম। মানে আইএলটিএস এর রাইটিং এর স্পেশাল ক্লাস দিলাম, রিডিং এর স্পেশাল ক্লাস দিলাম। রিডিং মানে স্পিকিং এর স্পেশাল বুলেট ক্লাস আমি দিলাম আপনাকে। আর দেওয়ার পরে আপনাকে যদি সেই রাইফেল, গোলাবারুদ, বন্দুক আপনি যদি ভুল করে যদি ভুল জায়গায় তাক করেন, তাহলে কিন্তু আপনি মানুষ মারতে পারবেন না। মানে জি, শত্রুর মোকাবিলা করতে পারবেন না। এজন্য আপনার দরকার কিন্তু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এবং আপনি সঠিকভাবে গুলি করতেছেন কিনা, পারতেছেন কিনা, এটা কিন্তু আমার আবার ফিডব্যাক নিতে হবে। আমার পার্সোনাল গাইডলাইনটা ইম্পোর্টেন্ট সেই ক্ষেত্রে। আপনার কোর্স নিয়ে লাগলে লাভ নাই। আপনাকে মনে করেন দামি ওষুধ দিলাম, আপনি বাসায় খাইলেন না ঠিকমতো, খাওয়াই দেওয়ার লোক নাই আপনারে, তাহলে আপনি ভালো করতে পারবেন না। আমি হচ্ছে স্পুন ফিডিং করার চেষ্টা করি। আমার স্টুডেন্টরা যারা আছে, তাদেরকে আমি কানাডায় জি, আনার জন্য, তাদেরকে আইএলটিএস করায় দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে তাদেরকে আমি গাইডলাইন দিই।
ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা আপনার গাইডলাইনের জন্য থাকতে গেলে আমার সাথে আপনার আগে থেকে একটু খাতির রাখতে হবে, নাহলে তো আপনাকে আমি তো চিনব জি না। জি তো শেষ মুহূর্তে এসে বলবেন যে স্যার আমার এই আইএলটিএস টা করাই দেন। আপনার তো স্কিল, এটা তো স্কিল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্কিল। এই স্কিলটা তো একদিন দুদিনে হবে না। মানুষ কি একদিন দুদিনে সাইকেল চালানো শিখতে পারে? গাড়ি চালানো কি একদিন দুদিনে না শিখতে পারে? আইএলটিএস হলো না না শিক্ষার ব্যাপার। আপনাকে পরীক্ষায় তো আপনার মুখ দিয়ে তো বের হইতে হবে। আপনাকে যে ইনফরমেশন গুলো শেয়ার করলাম এগুলো আপনি জানতেন না হয়তোবা, তাই না? হয়তোবা জি এভাবে চিন্তা করেন না, আপনার ব্রেনের মধ্যে এভাবে কাজ করে না। এখন থেকে যদি ব্রেনটা যখন কাজ করা শিখবেন তখন আপনার জি একাডেমিক লাইফেও কাজে লাগবে। জি ভাইয়া। এজন্য আর ভাই আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তো এই ক্ষেত্রে মানে আমি মাস্টার্সটা ওইদিকে করার ইচ্ছে আর কি। আমার আমার বহু ক্লাসমেট আছে যারা ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসমেট। দে আর মাই ক্লাসমেট এন্ড দে আর ডুইং মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন কানাডা। And 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 they are doing government job in Canada. And one of my friends from Ukraine, ইউক্রেন হচ্ছে এই যে রাশিয়ার কাছে, ইউক্রেনের একজন আছে, সে এখানে গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ অ্যাডভান্স এডুকেশনে জব করে। ঠিক আছে, এরকম আরো অনেকে আছে জি ইংলিশ লিটারেচার পড়তো, এখন মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছে। আপনাকে সুন্দর মোটিভেশন লেটার লিখতে হবে যে আমি আমি কানাডায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে চাই বা পাবলিক পলিসি নিয়ে পড়তে চাই। আমি ইংরেজি পড়ছি, আমি চাচ্ছি যে একটা সরকারি সাবজেক্টে পড়াশোনা করবো, যে সাবজেক্টে পড়ে আমি আমার দেশে এবং বিদেশে যেখানেই থাকি না কেন কন্ট্রিবিউট করবো দেশের মঙ্গলের জন্য। সেটাই ভাই, আমি সাবজেক্ট চুজ করতে পারবো কিনা? হ্যাঁ, সাবজেক্ট চুজ করা যায় তো। বললাম না আমার ডিপার্টমেন্টে আছে, আমার সাথে 2 জন স্টুডেন্ট আছে ইংলিশ ডিপার্টমেন্টের ছিল তারা। আর 2 জন স্টুডেন্ট আছে যে জি তারা ভাই হচ্ছে যে ডেভেলপমেন্ট স্টাডিজ এর ছিল। 2 জন আছে যারা ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়, বাট ইউ হ্যাভ টু কি বলে এটাকে কনভিন্স করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আপনি ইমেল পাইছিলেন আমার আজকে নাকি? জি আজকে আমি প্রথম ইমেল পাইছি। আপনি যদি ইমেল পেয়ে থাকেন, আচ্ছা সমস্যা নাই, পরে পরে যোগাযোগ করেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে। আর আমি জি তো এখন ক্লাসে আছি, ক্লাসে তো আসলে বিস্তারিত বলা যাবে না এত কিছু। সো জি আমরা ক্লাসটাতে ফোকাস করছি। আমরা আইডিয়ার উপর ক্লাস নিয়েছিলাম। 10টা আইডিয়ার কথা আমরা বলছিলাম, 10টা মানে 10টা এরিয়া, সেটা আমরা মানে আজকে শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমরা সেকেন্ড পার্ট 7 নাম্বার আলোচনা করছিলাম আমরা যে টেকনোলজি। তো 7 নাম্বার পরে 8 নাম্বার হচ্ছে গ্লোবাল ইস্যুস, ক্রাইম, ড্রাগ এডিকশন, পলিউশন, ওভার পপুলেশন, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক কনজেশন, সোশ্যাল ডিসঅর্ডার, এনভায়রনমেন্টাল প্রবলেম, ওয়াটার, এয়ার ডিফরেস্টেশন। এখন এই টপিক গুলো দেখেন, অনেকগুলো টপিক কিন্তু এখানে আছে। আচ্ছা, আরো কিছু টপিক থাকতে পারে কিনা আপনাদের এই রিলেটেড? আরো কোনো মাথায় আছে যে টপিকটা আমি বাদ দিছি প্রবলেমের মধ্যে? এগুলো হচ্ছে গ্লোবাল প্রবলেম, বৈশ্বিক যে সমস্যা। তো এখানে দেখেন ওভার পপুলেশন, ক্রাইম। আচ্ছা, ক্রাইম নিয়ে যদি আমরা লিখি যে ক্রাইম সমাজে কেন হচ্ছে, তো আমাদের তো এখন হচ্ছে যে স্ক্রিন করতে হয়, স্ক্রিন ওপেন করতে হয়। তো স্ক্রিন বলতে কি, আমাদের হোয়াইট বোর্ড ওপেন করতে হচ্ছে এখন বাধ্য হয়ে। ধরেন ক্রাইম নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে দেখেন কিভাবে কথা বলতে হবে ক্রাইম নিয়ে। ফর এক্সাম্পল, ক্রাইম পরীক্ষা আসতে পারে এরকম যে ক্রাইম ইজ ইনক্রিজিং, দ্য নাম্বার অফ ক্রাইম, অথবা আমরা বলতে পারি যে কি বলে, দ্য রেট অফ ক্রাইম ইন সোসাইটি। রেট অফ ক্রাইম, যখন আমরা রেট অফ লিখবো, অফের পরে যদি একটা নাউন থাকে তাহলে সবসময় এখানে দি বসে, বুঝতে পারছেন? দ্য রেট অফ ক্রাইম, তাহলে দ্য রেট অফ ক্রাইম এর পরে কি ইজ হবে না আর হবে? ইজ হবে, কারণ হচ্ছে The rate is the rate of crime is increasing day by day, increasing day by day, increasing day by day। এখন এখানে কোশ্চেন থাকবে এরকম একটা বাক্য দিয়ে নিচে লেখা থাকবে যে হোয়াট আর দ্য রিজন, হোয়াট আর দ্য REASON reasons, and what can be done, and what can be done to address this issue। আমার এখানে S3 ডাকা হয়ে গেছে সবগুলোতে, নেভার মাইন্ড, আমি এত বেশি ভালো টাইপ করতে পারি না। So what are the reasons and what can be done to address this issue? তাহলে এই যে আমরা বললাম যে ইনক্রিজিং হচ্ছে, তাহলে এই ক্রাইমের কারণ কি? এটা আমাদের কি মূলোৎপাটন করতে হবে, কারণগুলো কি করতে হবে? মূলোৎপাটন করতে হবে, কারণগুলোর যে গভীরে প্রবেশ করতে হবে। কিভাবে প্রবেশ করবো আমরা সেটা?
ক্রাইম কেন হয় সমাজে? দেখেন আমরা যদি একটু সহজভাবে চিন্তা করতে যাই তাহলে ক্রাইমের সূত্রপাতটা হচ্ছে এরকম যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। সমাজে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কারণে ক্রাইম হয়। এটা হলো ইয়ং জেনারেশন। আচ্ছা, the rate of crime in young generation, YOUNG, young, GENERATION, টপিকটা ইয়াং জেনারেশন বা চিলড্রেন রিলেটেড। হ্যাঁ, ইয়াং জেনারেশন। তাহলে আমরা বলবো কি আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম। একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আর 2 নাম্বারটা হচ্ছে পয়েন্ট হবে দুইটা, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর একটা হবে দুইটা। এটা কি হতে পারে? পভার্টি। কে বললেন? ও, নাম বলুন। তুষার। হ্যাঁ, তুষার ভাই, ইউ আর রাইট, পভার্টি। আচ্ছা, আর কি আরো দুইটা পয়েন্ট বলতে পারেন আপনি? পভার্টি, ব্রোকেন ফ্যামিলি, ডিপ্রেশন। আচ্ছা, আপনি যেগুলো বলছেন এগুলো ঠিক আছে। হ্যাঁ, কথা হচ্ছে কি জানেন, এগুলো হলো সাপোর্টিং পয়েন্ট, বুঝতে পারছেন? এগুলো হলো মেইন পয়েন্ট না। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। সবসময় গাছের ডালের কথা চিন্তা করবেন, গাছের পাতার কথা ভাবা যাবে না। আপনি যদি গাছের ডালের কথা চিন্তা করেন, ডালের ভিতরে পাতা পোতা থাকবে অনেক কিছুই। আপনি দুইটা মেইন ঢালের কথা আলোচনা করবেন। সেটা হলো এক নম্বর হলো আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, তাহলে দেখেন কিভাবে আনএমপ্লয়মেন্ট প্রবলেমে ক্রাইম তৈরি করে সেটা আমরা কি করতে হবে, একটা কাহিনী তৈরি করে বোঝাই দিতে হবে যে এটার মাধ্যমে এইভাবে 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 ক্রাইম করে মানুষ। কিভাবে? যেমন একটা পয়েন্টকে আমি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। যদি এই ক্রাইমের জন্য আমরা যদি এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু দেখবেন এখানে এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আনএমপ্লয়মেন্ট যখন থাকে সমাজে তখন কিন্তু মানুষের মধ্যে অভাব কাজ করে। আনএমপ্লয়মেন্ট থেকে আসে কি? পভার্টি। আর পভার্টি যখন আসে তখন পভার্টি থেকে আসে মানুষের ফ্রাস্ট্রেশন, মানে ডিপ্রেশন। ঠিক আছে, ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন থেকে মানুষের মধ্যে কাজ করে লোনলিনেস আর কি, রাইট? লোনলিনেস। আর লোনলিনেস যখন কাজ করে তখন তার মধ্যে ওই যে শয়তানে ভর করে আর কি। হ্যাঁ, তার কিছু খারাপ বন্ধু বান্ধব থাকতে পারে যারা আয়সা তারে গ্রাস করে নিয়ে যাবে, যে আয় পার্টিতে যাই, আয় ড্রিঙ্ক করি, বা আয় এইটা করি সেটা করি, আয় আরে দোস্ত কিচ্ছু হয় না, আয় আমরা আজকে পার্টিতে যাবো। তখন এই যে পিয়ার প্রেসারের মাধ্যমে কি হয়, তারা কিন্তু খারাপ হয়ে যাবে। তখন তারা ড্রাগ এডিকশনের দিকে চলে যায়। ড্রাগ এডিকশন, সিম্পলি ড্রাগ এডিকশন যখন তারা করে তখন ড্রাগ খেয়ে তারা মোরালিটি বা এথিক্স হারায় ফেলে দেয়। সো এথিক্যাল স্ট্যান্ডার্ড তাদের কি হয়, বিলুপ হয়ে যায়। তারা হচ্ছে তখন আমরা বলবো কি ল্যাক অফ সেন্স হারায় ফেলে দেয়। এরপর তারা ক্রাইমের দিকে চলে যায়। এরপর তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে করতে তারা একদম ক্রিমিনাল হয়ে যায়। তারপরে তারা সমাজের ইনসেক্ট হয়ে যায়। সমাজের ইনসেক্ট মানে হচ্ছে যে যারা পোকামাকড়ের মতো, ইনসেক্ট দ্যাট মাস্ট বি স্কোয়াশড। স্কোয়াশড মানে হলো যে ধসে ফেলতে হবে সমাজের, নিশ্চিহ্ন করে দাও। নিশ্চিহ্ন করে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে এখানে পয়েন্ট কয়টা আছে? অ্যাকচুয়ালি একটা পয়েন্ট। তাহলে ওই পয়েন্টের আন্ডারে আমরা যখন কথা বলবো তখন আমরা এইভাবে বলবো যে আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মেইন কালপ্রিট, মেইন প্রবলেম, because when people are unemployed, the qualified students are unemployed, they face acute problems, they face poverty, and this generates about this begets frustration and depression, and they feel loneliness. And at that moment some friends, some peer pressures come, and they just tend to take drug, and after taking drug they just they don't have the sense of responsibility, they just lose their the কি বলা যেতে পারে যে ethics and morality, and they just try to engage in different types of unethical activities, some criminal activities, and they become criminals, and crimes is increasing by this way. তার মানে হচ্ছে যে আমরা আনএমপ্লয়মেন্টটারে দিলাম, দায়ী করে দিলাম, ঠিক আছে, কিন্তু এই একটা পয়েন্টটারে আমরা সাপোর্ট করলাম কিভাবে, উদাহরণ দিলাম। পরে আমরা বলবো ফর এক্সাম্পল in India there are so many people are unemployed, and then they are now in different types of criminal activities, they are engaged in criminal activities. In Bangladesh there are lots of people who are in criminal activities. এটা বলে দিলাম পয়েন্ট। তাহলে একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আরেকটা প্রবলেম হইতে পারে এরকম যে আপনার পয়েন্টটাই ঠিক, ধরে নিলাম আপনারাই ঠিক, যে তুষার ভাই যেটা বলছেন ব্রোকেন ফ্যামিলি, ওইটা দিয়ে আমি একটা পয়েন্ট বানাচ্ছি। ওয়েট এন্ড সি। এসে রাইটিং লিখতে গেলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। দেখেন 2 নাম্বার পয়েন্টে আমরা তাহলে কি লিখবো? আপনি বলছেন ব্রোকেন ফ্যামিলি, তাই না? সো ব্রোকেন ফ্যামিলিটা কেন হয়, কিভাবে হয়, সেটার জন্য আমাদের বলতে হবে, প্রথমে বলতে হবে আরবানাইজেশন।
দেখেন মেইন পয়েন্টটা লিখছে আরবানাইজেশন। আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন বা শহরায়ন, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা যেতে পারে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আচ্ছা এটা কিভাবে হয় একটু জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। যখন আরবানাইজেশন যখন হয় তখন কিন্তু জয়েন্ট ফ্যামিলি ব্রেকডাউন হয়, রাইট? জয়েন্ট ফ্যামিলি রাইট। ব্রেকডাউন হয়ে মানুষ শহরে চলে আসে, ব্রেকডাউন হয়, ব্রেকডাউন DOW ডাউন। আর এর ফলে কি হয় জানেন? নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়। আর নিউক্লিয়ার ফ্যামিলি যখন তৈরি হয়, মানে ইন্ট্রোডাকশন অফ নিউক্লিয়ার ফ্যামিলি, যখন নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয় তখন ওই ফ্যামিলিতে কোনো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি কেউ থাকে না, মুরব্বি থাকে না মাথার উপরে, কেউ কেউ আপনাকে অ্যাডভাইস দিবে না, কেউ গাইডলাইন দিবে না, কেউ আপনাকে দেখে শুনে রাখবে না। অর্থাৎ বাবা মা দুজনে কি থাকে? বিজি থাকে। সো প্যারেন্টস আর এঙ্গেজড ইন ডিফারেন্ট টাইপস অফ জব। প্যারেন্টস প্রফেশনাল জব, প্রফেশনাল জব, জব প্রেসার। তারপরে মাঝে মাঝে এরকম হয় যে প্যারেন্টসটা মাঝে মাঝে কি হয়, জয়েন্ট ফ্যামিলি ব্রোক, তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। দেখেন আর একটা কারণ দিচ্ছে এখানে, ডিভোর্স। যখন ডিভোর্স হয় তখন সিঙ্গেল মাদার ফ্যামিলি, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি বলা যেতে পারে এটা। সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি যখন হয়, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি যখন হয় তখন বাবা মার আদর একজনের আদর পায় না। বাবা যদি, ছেলে যদি বাবার আদর না পায় অথবা মায়ের আদর স্নেহ না পায়, তাহলে তাদের মধ্যে থেকে কিছু ঘাটতি থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা বলবো ল্যাক অফ লাভ এন্ড গাইডলাইন। বাবা মা যেমন ছেলে মেয়েদেরকে মানুষ করতে জন্য যে অ্যাডভাইস গুলো দেয়, এই অ্যাডভাইস কিন্তু অন্য কোনো চাচার কাছে পাওয়া যাবে না। এটা স্বাভাবিক। বাবা মা যেমন করে সুন্দর করে বোঝায় যে রাস্তাঘাটে কেউ দিলে কোনো খাবার খাইও না, রাস্তাঘাটে কারো কাছে মারামারি করবা না, দূরে সরে যাবা, তারপরে হচ্ছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ঝগড়া করবা না, মারামারি হলে দূরে সরে যাবা, এরকম বলে না বাবা মা? এ কথা কিন্তু আর কেউ বলবে না। ক্রাইমের ধারা কাছে তো যাওয়া যাবেই না, বাবা মা গাইডলাইন দেয়। তো যেই ফ্যামিলিতে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, লাভ এন্ড গাইডলাইনের অভাব, তখন ছেলেমেয়েরা লোনলিনেস ফিল করে। আর লোনলিনেস যখন ফিল করে তখন তারা ড্রাগ এডিকশনের দিকে চলে যায়। ড্রাগ এডিকশন, দুইটা পয়েন্টেরই মূল কথা হলো ড্রাগ এডিকশন। এরপরে লিডিং টু ক্রাইম, টিজার হয়ে যায়, বকেট হয়ে যায়, তখন ওই যে ইয়ের মতো হয়ে যায়, টিকটক কি জানি নাম ছিল, জেলে গেল তোফু, সরি অফু। টিকটক। সো এখন আমরা যে আইডিয়াগুলো আমরা লিখলাম, ঠিক আছে, এই আইডিয়াগুলো এখন আমাদের এই আইডিয়াগুলোর উপরে আমাদের ই করতে হবে, কাজ করতে হবে। এখন এই আইডিয়াগুলো আমাদের যখন আমরা এসে লিখবো যখন, তখন কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ এসে হয়ে যাবে। এটাই হলো আইডিয়া। তাহলে এটা হচ্ছে যে একটা প্রবলেম। সো এটা হলো ক্রাইমের একটা সমস্যার কথা আমরা বললাম। এই যে আমরা যখন বলি যে poverty is a problem, poverty is the cause of drug addiction বা cause of crime, frustration is another problem, depression is another problem, loneliness is another problem, peer pressure is another problem, এইভাবে যদি কেউ বলে জীবনও আপনি নাম্বার পাবেন না। কারণ কি জানেন? কারণ আইএলস এ একটা কথা বলা থাকে, সেটা হচ্ছে যে you have to organize your ideas, you have to support your ideas by example. সো আপনি একটা পয়েন্ট বলেন, ওই পয়েন্টটাকে আপনি এস্টাবলিশ করবেন, এটাই হচ্ছে আইএলস এর আছে। তো যেমন আপনারা যেভাবে আইডিয়ার কথা বলেন, এগুলো আইডিয়া না, এগুলো গাছের পাতায় পাতায় আপনারা হাঁটেন, ডাল পালায় দেয়া, ডালের মধ্যে আপনারা যান না। একটা মূল কথাটা ব্যাখ্যা দিয়ে এটা এস্টাবলিশ করতে হবে, আসল কথায় থাকতে হবে, এক থাকতে হবে যে এই পয়েন্টটাই হলো একটা পয়েন্ট। দুইটা পয়েন্টের বেশি লেখা যাবে না, বলা যাবে না। আইএলস এর স্পিকিং এক্সামে যদি জিজ্ঞাসা করে, যেমন যদি এরকম জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য রিজন ফর ক্রাইম, তখন সাইমা যদি সামনে আইএলস পরীক্ষা আপনার যদি জিজ্ঞাসা করে, আপনি বলবেন যে ওয়েল there are mainly two reasons for the for crime. First of all, unemployment problem, which actually creates poverty and that leads to frustration and loneliness. And finally, the loneliness, the lonely people and the frustrated people go for crime and they try to commit crime. এটা হয়ে গেল একটা পয়েন্ট ব্যাখ্যা। অর্থাৎ একটা পয়েন্টের ভিতরে কিন্তু আর অনেকগুলো ছাপ পয়েন্ট আছে, কিন্তু সবগুলো কিন্তু একটার ভিতরে ঢুকে গেল। এরকম মালা গাঁথতে হবে, আইডিয়ার মালা থাকতে হবে, মালার মতো থাকবে। তো এখন এইভাবে আইডিয়া তৈরি করতে হবে। সো আরেকটা আইডিয়া আমরা শেয়ার করতে পারি যে আমরা বলছিলাম যে অ্যাডভান্সে যাচ্ছি না, হ্যাঁ অ্যাডভান্স। তাহলে দেখেন ড্রাগ এডিকশন আর পলিউশন। আচ্ছা যদি এখন পলিউশন নিয়ে প্রশ্ন আসে তাহলে কি করবেন? পলিউশনের কজ কি হতে পারে?
Just I would like to hear from you. I need your Industrialization, exactly industrialization. urbanization. একই কথা, দুইটা একই জিনিস আমার মনে হয়। ডিফরেস্টেশন, পলিউশন না, আমরা কি আলোচনা করছি? পলিউশন না, ও পলিউশন। পলিউশন। আচ্ছা, আমরা বলতে পারবো না যে ওভার পপুলেশনের কারণে পলিউশন হয় শহরে। ওভার পপুলেশন, ইয়েস। শহরে ওভার পপুলেশনের কারণে দেখবেন মোহাম্মদপুরে অনেক মানুষ থাকে। তারপরে আরো কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাতে অনেক মানুষ থাকে, অনেক ঘনবসতি। তো ওইসব জায়গাতে মানে বেশি পরিবেশ দূষণ হয়। মোহাম্মদপুরে যেমন ওই যে আছে, আপনারা যদি গিয়ে থাকেন ওইদিকে, যেমন আমি গেছি অনেকবার, টেনারির মোড়ে গেছি, তারপরে হচ্ছে মোহাম্মদপুরে ওইদিকে আপনার হচ্ছে যে ওই যে বেড়িবাঁধের মোড় ওই দিক দিয়ে গেছি। কারণ আমি রেগুলারলি যখন ঢাকায় আমি যখন ছিলাম তখন আমি জুতা সবসময় বানাইতাম, আমি কখনো জুতা কিনতাম না। ধরেন আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছি যে আই অলওয়েজ ইউজ সাম টেকনিক্স। আমি কি করতাম জানেন, আমি বড় বড় ভালো শপিং মলে যাইতাম, গিয়ে ভালো ব্র্যান্ডের জুতা দেখতাম, দেখে ওই মডেলের জুতার ছবি তুলতাম, ছবি তুলে আমি সরাসরি আমি চলে যেতাম কোথায়, ট্যানারি মোড়ে। ট্যানারি মোড়ে গিয়ে বলতাম আমার এই মডেলের জুতা বানাই দাও, কত টাকা লাগবে ততই দিব, কোনো সমস্যা নেই, কিন্তু 1 নাম্বার চামড়া দিতে হবে। বুঝা গেল ব্যাপারটা? এই টেকনিকলি কাজ করতে হবে কিন্তু, নাহলে কিন্তু আপনি ওই যে শোরুম থেকে গিয়ে করেন, আপনি মনে করেন অ্যাপেক্স শু কিনছেন, বাট ওই অ্যাপেক্স শু কয়েকদিন পরলে ছিঁড়া যেতে পারে। বাট আপনি ওই অ্যাপেক্স এর মডেল নিয়ে যাবেন, মডেল নিয়ে আপনি ট্যানারি মোড়ে যাবেন, ট্যানারি মোড়ে যারা জুতার বিজনেস করে, যারা জুতা বানায়, যারা সাপ্লাই করে, যারা বুঝে না, যারা চিনে না, তারা কিনে। এত টাকা দেয়, 2000-3000 টাকা জুতা কেনার কোনো দরকার আছে? দরকার নাই তো। যে জুতা 3000 টাকাতে আপনি কিনবেন, ওই জুতাটাই আমি 1500 টাকা দিয়ে বানাই ফেলতাম, এবং কি জুতাটা দেখতে হুবহু সেম, কিন্তু বানানো জুতার মজাই আলাদা। ঠিক আছে, আমি কানাডা আসার সময় জুতা বানাই নিয়ে আসলাম, মানে এক জোড়া, কিন্তু আসলে দরকার পড়ে না জুতা বানানোর জন্য। কানাডায় আসলে কেউ কিন্তু জুতা বানাবেন না, কেউ কোনো মানে ড্রেস বলতে যেটা বোঝায় আর কি, যে মানে জাম্পার, সোয়েটার এগুলো নিয়ে আসবেন না। কানাডা এগুলো সব কম দামে পাওয়া যায়, শুধু শুধু বোঝা করবেন না। আর এখানে আসলে কিনতে ইচ্ছা করে, বুঝছেন? বাংলাদেশে সব কিনে টাকা টাকা নষ্ট করে ফেললে এখানে আসলে পরে কিনতে পারবেন না, এটা ভালো না। ঠিক আছে, জুতা টুতা কিচ্ছু কিনবেন না কানাডাতে, বাংলাদেশে সব কানাডাতে আছে, এবং কম দামে পাওয়া যায়, বাংলাদেশের থেকে কম দামে, এবং ভালো মডেলের জন্য। আপনি তো জানেন না যে কানাডা শীত কতটুকু, কত ডিগ্রি, কি সমাচার। তো বাংলাদেশের সাথে এখানকার তাপমাত্রা তো মিলবে না। বাংলাদেশে যতই বলে না কেন যে হ্যাঁ আমাদের এই জুতা পরলে কানাডাতে গিয়ে শীত কমবে, শীত তো আপনার কানাডাতে নাও কমতে পারে। আপনি তো জানেন না এখানে কতটুকু। এখানে 50 ডিগ্রির জন্য আলাদা জুতা আছে, যে 50 ডিগ্রি, -50 ডিগ্রির জন্য জুতা, -40 ডিগ্রির জন্য জাম্পার, সোয়েটার আছে, মাইনাস। তো এখন আপনি অ্যাকচুয়ালি এগুলো দরকার পড়ে না, কানাডাতে কোথাও কোনো শীত নাই, বিশ্বাস করবেন না। আমরা যে বাসায় থাকি কোনো ঠান্ডা নাই, তারপরে হচ্ছে যে ক্লাসে কোনো ঠান্ডা নাই, তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় যাই, যে মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব এবং মার্কেট, কোথাও কোনো ঠান্ডা নাই, সব জায়গায় সেন্ট্রাল হিটিং আছে। আর কানাডায় শুধুমাত্র রাস্তায় যদি আপনি হাঁটেন, যারা বরফের উপর দিয়ে হাইটা বেড়াইতেছে শখ করে, তাদের তো ঠান্ডা লাগবেই। যারা বরফের উপর দিয়ে, যারা বরফ পরিষ্কার করে, তাদের তো ঠান্ডা লাগবেই। এই জন্য তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনি একজন চাকরিজীবী মানুষ, যাই হন না কেন কানাডাতে, আপনার তো বাইরে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি বাইরে বের হবেন হয়তো 1 মিনিট 2 মিনিটের জন্য, গাড়িতে উঠলে তো ঠান্ডা লাগলো না। আর কানাডায় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এত সুন্দর, এত চমৎকার, 5 মিনিট 10 মিনিট পর পর গাড়ি আছে, মানে গড়ে আপনার 10 মিনিট বা 15 মিনিট পর পর গাড়ি আছে, আমি দেখছি এটা। আর আমাদের এখানে একটু মানে দেরিতে আসে গাড়ি, কিন্তু অন্যান্য সিটিতে আরো সহজেই গাড়ি আসে, টরন্টোতে, তারপরে হচ্ছে যে আপনার ওই কুইবেকে, মন্ট্রিয়ালে, এইসব জায়গাতে আর ট্রেন আছে, মেট্রো রেল সার্ভিস আছে, সুন্দর পরিবেশ। আপনার কোনো ঠান্ডা লাগার কোনো প্রশ্নই আসে না, মাঝে মাঝে গরম লাগে ইনফ্যাক্ট, সত্যি কথা এটা। অথচ বাইরে কিন্তু টেম্পারেচার চেক করলে দেখা যায় -50 ডিগ্রি, -40 ডিগ্রি। মানুষ মনে করবে যে হায় হায় এত ঠান্ডা দেশে যায় কি করবো। অনেকে বিশ্বাস করে না যে আমি ঠান্ডা দেশে যাই আমি বাঁচবো না, মারা যাবো। অনেকে আসতে চায় না। আমার একজন স্টুডেন্ট আছে, সে আইএলটিএস 6.5 পাওয়ার পরে আসতে চায় না, বলে স্যার আমার ঠান্ডা লাগে, আমার বাবা মা খুব চিন্তা করে, আমি যদি সর্দি টর্দি লাগে যদি মারা যাই, আসতে চায় না। ঠিক আছে, ওরে আমি মোটিভেট করছি, বললাম আরে আমরা থাকি, কত মানুষ থাকি, কোনো সমস্যা হয় না। বললেন না স্যার, আমার ভয় করে স্যার, যদি কোনো সমস্যা হয়, আমার নিউমোনিয়া আছে, আসতে চায় না। আচ্ছা, নিউমোনিয়া হলে কানাডা থেকে কেউ কি চিকিৎসা কি মারা যাবে? এই দেশে কি ভালো চিকিৎসা না, ফ্রি চিকিৎসা। একটা গুড নিউজ আছে, আমি আপনাদেরকে, যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা ফিল করবেন বিষয়টা। আমার গতকালকে আমার হয়েছে, মানে ওই যে আমার জব থেকে ওরা আমাকে ফাইনালি একটা করছে, মানে যে যত ধরনের চিকিৎসা, যত খরচ হবে সব 80% আমাকে থেকে দিবে, অফিস থেকে দিবে, মানে পার্মানেন্ট করছে আর কি। ঠিক আছে,
অর্থাৎ ধরেন আমার যদি এখন যদি চোখের ডাক্তার দেখাই, দাঁতের ডাক্তার দেখাই, যদি আমার ডাক্তার দেখাতে টাকা লাগে না, বাট চিকিৎসা আমি একটা চশমা কিনলে যে টাকা লাগতো এই টাকাটা আমার অফিস থেকে দিয়ে দিবে। আমি যদি এখন চশমা কিনি, যদি আমি চশমা কিনি ধরেন আমি 5,000 টাকা লাগলো, আমার অফিস থেকে 4,000 টাকা দিয়ে দিবে, মানে 80% দিবে অফিস থেকে। এটা গতকালকে দিছে। আমি জব মানে সরকারি চাকরিটা 6 মাস ধরে করছি, তো 6 মাস পরে এটা স্থায়ী হয় আর কি, এই সুবিধাটা দেয়। এটা সবাইকে দেয় না। জুতা কিনছিলাম যে ওটা 80% টাকা দিয়ে দেয়, মানে সবসময় টাকা দিয়ে দেয় অফিস থেকে। প্রতি বছরে বছরে নতুন নতুন শু দেয় অফিস থেকে। তো এই জিনিসগুলো খুব ভালো। ওকে, থ্যাংক ইউ সাইমা, কংগ্রেচুলেশন জানানোর জন্য। ঠিক আছে, দেখা যাচ্ছে গত বছর একবার জুতা কিনছি, এই বছর আবার জুতা কিনবো, আবার টাকা দিবে। এটা একটা ভালো বিষয়। এটা কানাডাতে এই জন্য ভালো জব করলে সুবিধা আছে। যারা রেস্টুরেন্টে বা অন্য কোনো জায়গায় জব করে তাদের জন্য এই সুবিধাটা কিন্তু থাকে না। ঠিক আছে, অনেক সময়। ঠিক আছে, কিছু কিছু জব আছে, ফ্যাসিলিটি আছে। আমাদের জবে আমি বললাম, আমার জবে আমাদের যে মানে জবে আমার 2 জন কলিগ আছে, তাদের মা বাবা 2জনই বড় বস। 2জন কলিগ আছে, তাদের মা বাবা 2জনই বড় বস। তারা আমার বন্ধু, জুনিয়র বন্ধু। আমি কিন্তু সিনিয়র তাদের। আমি কিন্তু ইউনিভার্সিটিতে মাস্টার্স করি আর ওরা করে অনার্স 4th ইয়ারে পড়ে। সো ওরাও আমার, ওরা বলে হাই বাডি, হাউ আর ইউ ডুইং টুডে। বাডি বলে সবাই, বাডি। ঠিক আছে, তো খুব আন্তরিক আর কি, সত্যি কথা এটা সবাই। তো বড় বসের ছেলে আমার সাথে কাজ করে। ঠিক আছে, এবং 2 ভাই একসাথে কাজ করে, এরকম আছে। অ্যাকচুয়ালি কানাডায় আমি দেখছি যারা যোগ্য তারা তাদের ছেলেদেরকে যোগ্য তৈরি করে তুলে। ঠিক আছে, তো এখানে আসলে, কানাডা আসলে আপনার জন্য এই অপরচুনিটি গুলো পাবেন। আপনার যদি ভালো রেফারেন্স থাকে জীবনে, তাহলে আপনার অনেক কিছুই হবে আপনারা দিয়া। দেখা যায় বাংলাদেশে অনেকে আইএলস এর ক্লাস নেয়, বাট আইএলস এর ক্লাসের মধ্যে বলে যে আমি এডমিশন ম্যানেজ করে দিই, তারপরে আমার স্টুডেন্টদেরকে আমি এসওপি লিখে দিমু, আমার স্টুডেন্টদেরকে আমি এই করে দিমু কানাডায়। অথচ তারা কানাডা কোনোদিন আসতে নিজেরা পারবে কিনা তাও নিয়ে সন্দেহ আছে। তো যাই হোক, প্র্যাকটিক্যালি জব করি কানাডাতে, সরকারি মানে কর্মকর্তাদের সাথে পরিচয়। আর আমি যে ডিপার্টমেন্টে পড়ি সব মিনিস্টার আমাদের ক্লাস নেয়, ডেপুটি মিনিস্টাররা ক্লাস নেয়। আল্লাহর রহমতে একটা ভালো পজিশনে যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা আসলে কানাডাতে আপনাদের জন্য চেষ্টা করব। কারণ আপনারা জানেন রেফারেন্স কাউকে দেয় না কোনো বাঙালি কাউকে। কারণ আমি যদি কাউকে রেফারেন্স দেই, সে যদি ওই জায়গায় কাজ না করে, তাহলে ওই আমার ম্যানেজার, যে জবের যে আমার ম্যানেজার, মালিক বলবে কি যে তুমি কি একটা লোকরে পাঠাইলা, সে তো ঠিকমতো কাজ করলো না, ভাইয়া গেল গা। তখন কিন্তু ভবিষ্যতে তারা আমার কথা আর শুনবে না। এজন্য আমি কিছু ভালো মানুষকে আমি চাই। যেমন আমি এখানে কয়েকজনকে আমি সিলেক্ট করে ফেলছি যাদেরকে আমি রেফারেন্স দিব। ঠিক আছে, আমি নাম বলবো না, নাম বললে তারা দেখা গেছে যে দোষী। ঠিক আছে, আমি কয়েকজনকে রেফারেন্স দিব। স্যার একটা ডায়লগ দিতে ইচ্ছা করতেছে স্যার। কি? নাম বললে চাকরি থাকবে না নাকি? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। খুব মজার dialogue, আমরা শুনছি। নাম বললে চাকরি থাকবে না। যাই হোক, আপনাদের মধ্যে যে সেই সেন্স অফ হিউমার আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু অনেক কথা চাইলেই বলা যায় না, আমি বলি না, প্রফেশনাল। আসলেই তো যাই হোক, আমরা তো নিজেরাই বললাম, মাঝে মধ্যে ফ্র্যাঙ্কলি বললাম, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা ক্লাসে ছিলাম হচ্ছে গ্লোবাল ইস্যু। সো আপনাদের জন্য এগুলো গুড নিউজ। আমার সাথে আপনাদের যে একটা রেফারেন্স, আমার সাথে যে একটা কমিউনিকেশন, এটা আপনাদের থাকলে ভালো হবে। সেটা বললাম। শুধুমাত্র আমি একজন আইএলটিএস টিচার না, আমি একজন গাইড, এবং আমি একজন কানাডার আপনার পথপ্রদর্শক বলতে পারেন, ধরতে পারেন। যদি আমার ইউ আর আওয়ার মেন্টর। না, ওটাই বলতেছি, যারা আমার কানাডা, আমি আগেও বলছি, যারা আমার সাথে যোগাযোগ রাখে তারা আমার ফ্যামিলি মেম্বারের মতো। আই থিঙ্ক দেম। আমি বললাম না আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো, তাহলে আর কি, সবার জন্য তো আমি রিসিভ করে নিয়ে আসবো না। এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো, তারপরে হচ্ছে যে প্রাথমিকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করবো, কোনো সমস্যা নাই। 4 মাস আমার বাসায় থাকবেন, তারপর 4 মাস পরে নিজের মতো করে বাসা খুঁজে নেবেন। 4 মাস আমি বাসায় রাখবো। এই 4 মাসের মধ্যে আপনার সারা হয়ে গেলে তারপর আপনি পাঠাই দিব। এটা আমার নিয়ম। 4 মাস হিউজ টাইম। মানে আমার যদি কোনো মানে স্টুডেন্ট আসে এখানে, আমি তাহলে 4 মাস আমার বাসায় রাখতে পারবো। 4 মাস রাখা তার আমি রাস্তাঘাট সবকিছু চিনে, তার চাকরি আর কি পায়, তখন বলবো যে তুমি আলাদা বাসা নাও, তখন তার বাসা আমি রাখা দেব নিজেই। দ্যাটস এনাফ। এটাই অনেক। কারণ স্টুডেন্ট আর টিচার একসাথে থাকলে কমে যাবে, মানে দূরত্ব একটা ব্যাপার থাকে না, একটা প্রাইভেসি ব্যাপার থাকে। তারপরেও আমি কিন্তু স্টুডেন্টদের বললাম না, আমি তো নিজের ভাই মনে করি, আপন ভাই মনে করি যারা আমার এখানে আছে। যেমন তানভীর আমার ছোট ভাই, আমি মনে করি। এই যে মুকাদ্দেম ভাই আমার আপন বড় ভাই, মনিরুল ইসলাম আমার আপন ছোট ভাই, আমি এরকম মনে করি। ঠিক আছে, এখানে আবার অনেকে বলবে যে মেয়েদের নাম বলতেছি না কেন। সবাই আমার, মানে সবাই আমার আপন, কেউ আমার পর না। সত্যি কথা এটা আমি বলবো না, বাট এটা আমার বলার অপেক্ষা রাখে না। তাহলে দেখেন, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারে। রোড অ্যাক্সিডেন্ট কেন হয়? রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কি বলতে পারি আমরা? রোড অ্যাক্সিডেন্ট হয় কেন? ওই যে সমস্যা একটাই, রোড অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে
যে মানুষের যে জনবসতি বেশি, ওভার পপুলেশন যদি হয় তাহলে কিন্তু ট্রাফিক সিগন্যালের প্রয়োজন পড়ে, মানুষজন অতিরিক্ত পরিমাণে গাড়ি, মানে মোট কথা হচ্ছে ট্রাফিক রুলস রেগুলেশন ভালো না। দেখা যাচ্ছে বাজারে অনেক গাড়ি আছে যেগুলো আসলে মানে ফিট গাড়ি না, আনফিট গাড়ি, সেগুলো বাজারে চলতেছে। সেই আনফিট গাড়িগুলোতে অ্যাক্সিডেন্টের দিকে চলে যায়, তাই না? আনস্কিলড ড্রাইভার, আনস্কিল ড্রাইভার, রাইট। তাহলে রোড অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে আমরা ধরতে পারি এটা। তারপরে ধরতে পারি যে ল্যাক অফ ট্রেনিং, রাইট, ল্যাক অফ ল্যাক অফ ট্রেনিং। তারপরে আমরা এরকম ধরতে পারি না যে ল্যাক অফ আচ্ছা, আমি আপনাদের এখানে কেউ কি বিবিএ এর স্টুডেন্ট আছেন কিনা আপনারা? জাস্ট আই ওয়ান্ট টু নো দ্যাট এনিওয়ান অফ ইউ আর ফ্রম বিবিএ ব্যাকগ্রাউন্ড। কেউ কি বিবিএ এর আছেন? যদি কেউ বিবিএ থাকেন তাহলে হাত তোলেন, কথা বলেন। কেউ নাই? বিজনেসের কেউ নাই? এটা কোনো কথা যে বিজনেস স্টুডেন্টরা আইএলটিএস করবে না? এটা কোনো কথা? স্যার আছি তো, বিজনেস স্টুডেন্ট থাকবো না কেন স্যার? কে বলতেছেন? শ্রুতি শ্রুতি ওকে, তো শ্রুতি বিজনেসের কথা তাহলে থাকলে বলতে হবে। তাহলে বিজনেসের একটা কথা বলি। বিজনেসে একটা কথা আছে ম্যানেজমেন্টে, যে আমার নেট প্রবলেম। হ্যাঁ, ম্যানেজমেন্টে একটা কথা আছে, সেটা হলো জি যে ক্যারট এন্ড স্টিক মেথড। ক্যারট এন্ড STICK, স্টিক মেথড। এটাকে হচ্ছে যে মানে কাজের মধ্যে পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য ক্যারট এন্ড স্টিক মেথড দেওয়া হয়। অর্থাৎ যে ভালো করবে তারে ক্যারট দেওয়া হবে, আর যে খারাপ করবে তারে স্টিক দেওয়া হবে, লাঠি দেওয়া হবে। এটাকে বলা হয় রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সিস্টেম। রিওয়ার্ড এন্ড PUNISHMENT পানিশমেন্ট সিস্টেম। অর্থাৎ যদি কেউ ভালো করে তাহলে তাকে কি করতে হবে? রিওয়ার্ড দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে। যদি কেউ খারাপ করে তাহলে অন্যরা শিক্ষা পাবে, পজিটিভলি তারা কি করবে? ইনফ্লুয়েন্স হবে, ভালো ড্রাইভ করবে। তারা কি করবে? রিওয়ার্ড পাওয়ার আশায় তারা কি করবে? ভালো ড্রাইভ করবে। তাহলে এইটার অভাব, আমাদের ট্রেনিং এর অভাব একটা, আরেকটা হচ্ছে রিওয়ার্ড এবং পানিশমেন্ট সিস্টেমের অভাব আছে। তাহলে এইটা যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু কমে যাবে। বোঝা গেল ব্যাপারটা? প্রবলেমটা তাহলে কি, আমাদের ট্রেনিং এর সমস্যা আছে। এবং তাহলে এইভাবে আমাদের আইডিয়া ডেভেলপ করতে হবে। আচ্ছা স্যার, এটা হতে পারে কি ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং? ওইটা ওই যে বললাম না, ওই যে ড্রাইভিং এর যে রুলস রেগুলেশন, ট্রাফিক রুলস, সেফটি রুলস যেগুলো আছে না, এগুলো সঠিকভাবে পালন করে না। এটার কারণে ওইটা তো ওই রুলস এর মধ্যে চলে যাবে। ধরেন আপনি যেটা বললেন যে ফোন ইউজ করে, যেটা এটা যদি কানাডায় হয় না, তাহলে সঙ্গে সঙ্গে $200 জরিমানা হয়ে যাবে। $200 জরিমানা হয়ে যাবে সাথে সাথেই, $200 নগদে হয়ে যাবে। তারপরে আপনার আরো কিছু নিয়ম কানুন আছে যেগুলো বাংলাদেশি ড্রাইভাররা মানে না। রাস্তাঘাটে যে কোনো জায়গায় গাড়ি থামায় দেয়, আছে না এরকম? কিন্তু আমাদের এখানে এই সিস্টেমটা নাই। আমাদের এখানে হচ্ছে গাড়ি যে কোনো জায়গায় থামাইতে পারবেন না, আপনার যেখানে থামাইতে হবে সেখানে থামাইতে হবে, এর বাইরে আগে পিছনে থামাইতে পারবেন না। লোকাল বাস বলতে কোনো কথা নাই আমাদের এখানে। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আইডিয়া তো একটা আলোচনা করে ফেললাম অলরেডি রোড অ্যাক্সিডেন্টের উপরে। তাহলে ট্রাফিক কনজেশনও সেম, রোড অ্যাক্সিডেন্ট একই জিনিস, সোশ্যাল ডিসঅর্ডার আর ক্রাইম ওই একই পর্যায়ে পড়ে যাবে। আর এনভায়রনমেন্টাল যেটা, এটা বলবো যে শহরে ঘনবসতিপূর্ণ এলাকা, মানুষজন বেশি হয়ে গেছে, ফলে মানে কনজেস্টেড এরিয়া হয়ে গেছে, এবং মানুষজন অসচেতন, তাদের লেখাপড়া নাই, এগুলো বলে আমরা বলে দিব যে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে তারা জানে না, এজন্য তারা এনভায়রনমেন্ট পলিউট করতেছে। এই হচ্ছে গ্লোবাল ইস্যু, এগুলো নিয়ে আমাদের জানতে হবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, এগুলোর মধ্যেই এসে পরীক্ষা আসবে, এর বাইরে কিছু আসে না পরীক্ষায়। এরপর 11 নম্বর স্লাইডে যাচ্ছি আমরা। 9 নম্বর দেখেন, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা। ও আচ্ছা, 10 নম্বরটা দেখছিলেন কি এর আগে? না, দেখতে পাইনি এটা। আচ্ছা, আমি এটা স্ক্রিনটা আমি শেয়ার করছিলাম, কিন্তু এটা যে কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। এনিওয়ে, আই গোইং টু শেয়ার ইট अगेन। এবার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছেন না, গ্লোবাল ইস্যু, ক্রাইম, ড্রাগ এডিকশন, পলিউশন, সোশ্যাল ডিসঅর্ডার, এগুলো তো আমরা আলোচনা করলাম। ওটা কমপ্লিট হয়ে গেছে এটা। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এখানে লেখা আছে, এখানে দেখেন লেখা আছে যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট অন রেলওয়ে সিস্টেম রাদার দ্যান হাইওয়ে। গভর্নমেন্ট শুড ইন্ট্রোডিউস গার্মেন্টস ইন্ডাস্ট্রি টু কান্ট্রিসাইড। দেখেন এখানে কথাগুলো, এটার আইডিয়াগুলো এরকম থাকতে পারে যে গভর্নমেন্ট শুড প্রোভাইড সাবসিডি টু গো টু জিম, এমপ্লয়িজ টেন্ড টু গো ফর ফরেন স্টাডি,
কেমনে ডিস্ট্রিবিউট করা হয় বলো। শুয়ে পড়লে শেষে রাখবে না। আমার ক্লাসে দুই একজন মূর্খ মানুষ আছে, এটা আমি আসলে এভাবে বলতে মানে আমার কাছে খারাপ লাগলো, কিন্তু তারপরে বলতে হয়, একটু সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, সেন্স অফ রেসপন্সিবিলিটির একটা ব্যাপার আছে। আমি মিউট করে দিছি, তারপরে আবার মিউট থেকে আনমিউট হয়েছে। আপনার টাকা দেওয়া পারবেন, কিন্তু আমার বকা শুনবেন। তারপরে আমি বলছি, যদি কেউ যদি এরকম কাজ করেন, এখানে অডিও যদি কারো এখানে যদি ব্যাড সাউন্ড আসে, কোনো ধরনের সাউন্ড আসে, সেটা ক্লাসের জন্য ডিস্ট্রাকশন। আমি চাই স্মার্ট পিপল যারা কানাডায় আসবে। I don't care about where you are studying or where did you get your degree. That doesn't matter to me. আমি বলে দিয়েছি যে ভিডিও অন করা যাবে না, তারপরে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি বললে করতে হবে। তো সেই জন্য এগুলো জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি একটু হার্শ হয়ে গেছি, কেউ মাইন্ড করবেন না। আমি আসলে এরকমই বলি, আর সাথে সাথে আবার হেসে দিয়ে এসে পুরাই দিই। নেভার মাইন্ড, আমরাই তো। সো এখন আমরা যেটাতে ছিলাম, আমরা আবার স্লাইড শেয়ার করছি। আমরা গভর্নমেন্ট শুড ইনভেস্ট অন রেলওয়ে সিস্টেম রাদার দেন হাইওয়ে। অর্থাৎ রেলওয়েতে ইনভেস্ট করতে হবে। হাইওয়ে বলতে আসলে বোঝানো হয়েছে যে গাড়ি আছে না আমাদের, যে বাস গাড়ি, বাস বা হাইওয়ের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেগুলোতে খরচ করতে হবে সরকারের। আবার কেউ বলছে যে না, রেলওয়েতে খরচ করতে হবে। তাহলে আপনারাই বলেন যে রেলওয়েতে খরচ করবে না হাইওয়েতে খরচ করবে, কোনটা করলে ভালো হবে? বোধ করতে হবে সব, ঠিক আছে, কিন্তু আপনাদের একটা মতামত দিতে হবে। আমরা একটার পক্ষে যাব, হাইওয়ের কথাই বলবো, রেলওয়ের কথাই বলবো আমরা। কারণ রেলওয়েতে বেশি মানুষ অ্যাকোমোডেট করা যায়, আর রেলওয়ে হলো যে এনভায়রনমেন্টালি কস্ট ইফেক্টিভ, রাইট, কস্ট ইফেক্টিভ, টাইম ইফেক্টিভ রেলওয়ে, কস্ট এফেক্টিভ এবং টাইম এফেক্টিভ, এবং এটা হেলথ ইফেক্টিভ, রাইট? এটা হেলথ জি, ওভার পপুলেটেড কান্ট্রির জন্য রেলওয়েটা অনেক ভালো, রাদার হেলথ ইফেক্টিভ অলসো, রাইট? হেলথের জন্য হেলথ ইফেক্টিভ। আমি যদি ঢাকা টু চিটাগং যদি ট্রেনে আসি, মানে আসতাম একটা সময়, তখন আমি খুব এনজয় করতাম। সোনার বাংলা ট্রেনে উঠতাম। সোনার বাংলা মাত্র 4 ঘন্টা লাগে। ট্রেনের মধ্যে একবেলা খাবারও দেয়। খুব ইন্টারেস্টিং না? বাংলাদেশে যদি এরকম হয় ভালো। এখন তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের জানতে হবে ট্রেনের মধ্যে পাওয়া যায় অনেক কিছু, ট্রেনের মধ্যে আমার কথা মনে হয় যে ইয়ের মতো অনেক লাগে। ফ্যাসিলিটি স্যার একটা ছোট প্রশ্ন আছে। কিসের প্রশ্ন? স্যার আমাদের এই প্রশ্নটা ছিল যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট রেলওয়ে রাদার দ্যান ট্রেন, রাদার দ্যান হাইওয়ে। হ্যাঁ, সো এরকম হচ্ছে রাদার দ্যান টাইপের কোশ্চেন থাকলে পরে আমাদের যে কোনো এক সাইড নিতে হবে, এরকম কিছু? এক সাইড নিবেন, কিন্তু আলোচনা দুই সাইডে করবেন। আমি বলছি না এর আগে? আচ্ছা, আপনি রেলওয়েটাই বলবেন। আপনি বলবেন যে কথা ঠিক, রেলওয়েতে ইনভেস্ট করতে হবে, রোডে ইনভেস্ট না করে রেলওয়েতেই করতে হবে। তখন রেলওয়ের পক্ষে দুইটা যুক্তি দিবেন। যুক্তি দেওয়ার পরে লাস্টে আরেকটা প্যারাগ্রাফ বানাবেন। ওই প্যারাগ্রাফে লিখবেন যে রেলওয়েতে করলেই যে সবকিছু হবে তা না, বরং কিছু কিছু আছে যে রোডেও কিছু ডেভেলপমেন্ট করা দরকার। পরে লাস্টে বলবেন যে না, রোডে না হইলেও চলে, একেবারে এসেনশিয়াল না, রেলওয়ে করলে আপাতত চলবে। মানে দুর্বল করে দিবেন পয়েন্টটাকে। মানে মেইন কথা হচ্ছে রেলওয়েতে ইনভেস্ট করতে হবে। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি? জি না, বুঝে তারপরে অপিনিয়ন দিব তো অবশ্যই। আপনার ওপিনিয়ন হবে স্ট্রং, রেলওয়েতে ইনভেস্ট করতে হবে। এটার পরে আপনি আবার লাস্টে গিয়ে আবার দুই কথা লিখে দিবেন যে কিছু কিছু জায়গায় রেলওয়েটা চলবে না, রেলওয়ে তো গাড়ি সবসময় থামানো যায় না, মাঝে মধ্যে বাস স্টপ থাকলে বাস থামানো যায়, মাঝে মধ্যে দুই একটা দূরপাল্লার কিছু বাস চলুক, কিছু রোডের জন্য কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা বাজেট করা হোক, কিছু হালকা। আর এটা না করলেও খুব বেশি আমার সমস্যা যে হবে তা না, রেলওয়েতে ইনভেস্ট করতে হবে, এটাই হলো সবথেকে বড় কথা আমার। এটাই আপনি বলবেন। মানে ঠিক আছে। মানে হলো যে শর্ট ডিস্টেন্স, স্যার শর্ট ডিস্টেন্সে আপনি ভ্রমণ করতে চাইলে তো রেলওয়ে হচ্ছে না, তখন তো আপনার বাস লাগবে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু টেল। বাট এস এর মধ্যে যে এস এর বাওয়ে বাওয়ে লিখতে হবে। এস এর মধ্যে বলছে যে রেলওয়েতে ইনভেস্ট করা দরকার রেদার দেন হাইওয়ে। আপনি বলবেন যে হ্যাঁ, হ্যাঁ বলার পরে আপনি আরো দুইটা পয়েন্ট বাড়ায় বলেন। যেমন আমি আপনাকে বললাম, আমি বললাম যে শপিং এ যাওয়া ভালো না, কথার কথা, বাচ্চাদেরকে শপিং এ যাওয়া ভালো না, অথবা বাচ্চাদের শপিং এ যাওয়া উপকারী বললাম। এখন আমি এটার এগ্রি করব, বললাম যে হ্যাঁ, বাচ্চাদেরকে শপিং এ যাওয়া ভালো, গেলে তারা লাইফ স্কিল শিখবে, তারা হচ্ছে যে এডুকেশন পাবে, তারা ডেভেলপ করবে, তাদের একাডেমিক্যালি উন্নতি হবে পরবর্তীতে মেন্টাল ডেভেলপমেন্টের মাধ্যমে।
এটা বলার পরে আমরা বলবো কি যে দেখেন বাচ্চারা আসলে কি মাঝে মধ্যে শপিং এ বেশি বেশি গেলে তাদের ক্ষতিও হয়, এটা বলবো। বলার পরে আবার লাস্টে বলবো কি যে না, এটা ক্ষতি হয় তখন বাবা মা যখন থাকে না। আর বাবা মা যদি সচেতন হয়, আজকাল বাবা মা অনেক সচেতন, এখন খুব কম বাচ্চা আছে যারা গার্জিয়ান ছাড়া শপিং মলে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এরকম খুব কম ঘটনাই ঘটে। তার মানে এটা উপকারের ক্ষতির থেকে উপকারী বেশি। অর্থাৎ আপনি যেই পয়েন্টটাই লিখবেন ওইটার পক্ষেই লিখবেন, কিন্তু বিপরীতমুখী কথাও লিখবেন, লিখার পর ওটারে বাঁকা করে আবার সোজা করে দিবেন। অর্থাৎ রাইট। আমরা যেই মাছটাকে ধরার জন্য মাছের খাবার দেই, টোপ ফালাই, মাছের আমরা কি করি, খাবার দেই, কিন্তু মাছের যে খাবারটা দেই মাছে মনে করে যে আমাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসছে, কিন্তু মাছের আবার টাইনা কি কোথায় নিয়ে এসে পারি, পারে নিয়ে এসে পারি। তার মানে পজিটিভ নেগেটিভ কি হয়ে যাচ্ছে আবার, আমি হচ্ছে বস, আমার মতামতই রাইট, মাছটা আমি ধরতে গেছি, আমি ধরবো, আমার মতামত হচ্ছে রেলওয়েতে ইনভেস্ট করতে হবে, এটাই রাইট, কিন্তু বাসের কথা বলবো, বইলে আবার উল্টায় ঘোরানি মেরে নিয়ে এসে পারবো। কিভাবে বলবো যে না, বাসের তেমন একটা দরকার নাই, এটা না হলেও চলবে, হইলেও চলে না হইলেও চলে, মানে তখন মতামত একটু দুর্বল করে দিব। এটাই হচ্ছে স্মার্টনেস, যে আপনি দুই দিকেই কথা বলছেন বাট স্মার্টলি আপনি একটা নির্দিষ্ট মতামতের দিকেই আপনি ধাবিত করছেন। ঠিক আছে? রাইট। এখন আপনি যদি বলেন যে গাঁজা খাওয়া ভালো, ফর এক্সাম্পল, আচ্ছা না আপনি বলছেন যে গাঁজা খাওয়া ভালো না, বলছেন, হ্যাঁ আপনি বলছেন না গাঁজা খাওয়া ভালো না, কেন ভালো না, সমাজে দেখতে পারে না, এটা অনেকের সমস্যা, স্বাস্থ্যের ক্ষতি, অনেক কিছু বলছেন। বলার পরে লাস্টে আবার বলছেন যে না, মাঝে মধ্যে একটু একটু খাইতে হয়, খাইলে ব্রেন ভালো থাকে, এটা বলছেন। বলার পরে সুন্দর করে আবার না করে দিবেন, বলেন না কিসের ব্রেন, কত হাজার হাজার লোক দেখলাম যে গাঁজা খায় না, কোনোদিন মদ খাইলো না, তাদের ব্রেন ভালো, তারা পিএইচডি করে ফেলছে গাঁজা না খেয়ে। এরকম দুই একটা ঘটনা কোনোদিন এক্সাম্পল হইতে পারে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এই কথাটাই লিখবেন, দ্যাটস দ্য রাইট আইডিয়া। তার মানে আপনার মতামত, আপনি দুই দিকে কথা জানেন, জানেন না তা না, জানেন কিন্তু আপনি একটা মানেন। বুঝতে পারছেন? এটাকে বলা হয় স্ট্রং অপিনিয়ন। দুই দিকে কথা বলবেন। আর যদি কেউ বলে যে এডুকেশন ফ্রি করে দিতে হবে, শুধু একদিকে সব কথা বলছেন, তখন এক্সামিনার মনে মনে ভাবতে ফি করে দিতে হবে, তাহলে ফি করলে তো এই সমস্যা হতে পারে। আপনি কোনো প্যাসের মধ্যে রাখবেন না, দুই দিকে কথা বলবেন, বাট ঘুরাই ফিরে একটা মতামত দিবেন। আপনি সিদ্ধান্ত আসবে একটা, কিন্তু আলোচনা হবে দুইটা, দুই বিষয়ে আলোচনা। ক্লিয়ার? তাহলে আমাদের প্যারাগ্রাফ হবে মোট 5টা, রাইট? 5টা হবে কেন, 4টা হবে। 4টা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 4টা রাইট 4টা হবে। 4টা হবে। ওই তাহলে ওই 2টা পয়েন্ট একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবো, তারপরে আরেকটা প্যারাগ্রাফে হচ্ছে হাউএভার দিয়ে ওটাকে ঘুরাই লিখবো, তারপরে ইন্ট্রোডাকশন। এক্স্যাক্টলি। আর লাস্টে লিখবো কনক্লুশন। আমি এই এসে গুলো সবগুলো টাইপ ওয়াইজ সবগুলো প্র্যাকটিস করাই দেব, আর কোনো সমস্যা থাকবে না, এগুলো সব মাথা পানির মতো সব সহজ হয়ে যাবে। আর যারা অলরেডি কোর্স করতেছেন তারা সবাই তো বুঝতে পারতেছেন, তাই না? আমি শীটগুলো দিচ্ছি বা যেগুলো ক্লাসগুলো নিচ্ছি সবার, যে এগুলা কতটুকু ইফেক্টিভ, আপনারা কতটুকু বুঝতে পারছেন, সবাই তো আপনারা জানেননি। সো এটা নিয়ে কোনো কারো কোয়েশ্চেন থাকার কথা না। সো এখানে আমাদের যেটা বিষয়, আমাদের যে ম্যাটেরিয়ালস, সেটা 100% ফলো করলে আপনার আইএলস এ আপনার মানে ভালো ব্যান্ড স্কোর যেটা আপনি এক্সপেক্ট করেন সেটাই আসবে। 7-8 পাবেন, আপনার মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কানাডায় আছে, অস্ট্রেলিয়া, ইউকে তে আছে, তো তারা সবাই ভালো করতেছে একাডেমিক লাইফে এবং তাদের ক্যারিয়ার লাইফে। জিটি স্টুডেন্ট আছে অনেকেই, যারা জিটি করে তারা বিদেশে চলে গেছে। শুধু জিটি না, শুধু লাইফ স্কিল স্টুডেন্ট আছে যারা যে এখন ইউকে তে এখন নিউজ প্রেজেন্টার হয়ে গেছে গিয়া। শ্রুতি মনে হয় চিনবা, শেলিনা পুরো চিনো না? শেলি বা এনটিভি ইউরোপের নিউজ প্রেজেন্টার, তুমি চিনো নাকি? দেখছিলাম আমরা শেলি নামের কাউকে, সেলিনা আপু। এটিএমসি যখন আমি ক্লাস নিতাম তখন প্রাইভেটলি প্রাইভেটলি ক্লাস করতো। সেলিনা আপু এখন বিটিভিতে নিউজ পড়ে। আমার বলছে স্যার আপনার একদিন দেখছিলাম, একদিনই দেখছিলাম, প্রাইভেটলি ক্লাস নিতাম তাকে আমি। এখন সে আমার বলতেছে কি স্যার আপনার কি ইউকে তে কোনো ছাত্রী আছে? আমি বললাম যে ইউকে তে ছাত্রী তো আছে, কয় আমার একজন নিউজ প্রেজেন্টার দরকার আমার টিভিতে, আমাদের টেলিভিশনে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে দেখে জানাচ্ছি। তাহলে বুঝো এই যে লিঙ্কটা কত ইম্পর্টেন্ট লিঙ্ক। রাইট। তো এই জন্য আমি বলি যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। If you have reference, you will be given preference. Reference always makes some preference. So IELTS আপনি ওই বাংলাদেশে অনেক টিচার আছে যাদের কাছে আপনি করলে করতে পারবেন, কিন্তু তাদের কাছে IELTS করলে আপনার IELTS ও হবে বলে সন্দেহ আছে। কিন্তু ভালো টিচার আছে, 2-4 জন ভালো টিচার আছে বাংলাদেশে, ঠিক আছে? কিন্তু থাকলেও তাদের দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি, কানাডিয়ান পার্সপেক্টিভ, বাংলাদেশ পার্সপেক্টিভ মিলবে না।
আমি যে এখানে লং ক্লাস নিলাম, যে এই লং ক্লাসটা বাংলাদেশ থেকে বসে কেউ নিবে না আপনাকে, এভাবে কেউ গুছায় পড়াবে না, এভাবে কেউ শিডিউল সুন্দর করে এভাবে কেউ আপনাকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বুঝাই দেবে না। সো আমরা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। স্যার আমার দুটো কোশ্চেন ছিল, যদি হ্যাঁ, carry on, quick. আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি যখন একটা এসে লিখবো, ওই এসের টপিকটা কি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করব নাকি আমাদের নিজের দেশীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা চিন্তা করব, এক। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি যখন কোনো এক্সাম্পল দিব, এখানে এক্সাম্পলটা কি এক্সাক্ট অ্যাকুরেট কোনো সংখ্যা দিতে হবে নাকি একটা অ্যাপ্রক্সিমেট একটা দিয়ে আমি একটা এক্সাম্পল নিজ থেকে ক্রিয়েট করতে পারবো, অথবা এটা মানে এক্সাম্পলটা সত্যি না হলে কি কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এটা আমি সবার জন্য উত্তরটা দিচ্ছি, সবাই শুনে রাখেন। তো এটা হচ্ছে যে ওখানে লেখা আছে যে আইএলটিএস পরীক্ষার যে এসে গুলো আছে, সেই এসে তার মধ্যে কিন্তু লেখা আছে যে গিভ রেলেভেন্ট এক্সাম্পল ফ্রম ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স, এরকম লেখা আছে। দেখছেন কিনা? জি, নাকি দেখেন নাই? যদি কেউ দেখে থাকেন, দেখেছি, না দেখছি। দেখলে আমি শেয়ার করতে পারি, স্ক্রিন শেয়ার করে বই থেকে দেখা দিতে পারি। এখন কথা হলো যে এই যে লেখা থাকে যে রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে হবে, যখন এই কথাটা যখন বলে তখন মনে হয় যে এটা তো পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু বলছে, তাহলে আমি আমার চাকরির অভিজ্ঞতাটা শেয়ার করে দিই, অথবা আমি পিকনিকে গেছিলাম 3 দিন আগে ওইটার কথা শেয়ার করে দিই। বিষয়টা আসলে ওইরকম না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রেক্ষাপট থেকে দিতে হবে এক্সাম্পলটা। যেটা এক্সাম্পলটা দিতে হবে, এক্সাম্পল কখনো ক্ষুদ্র হইতে পারে না, এক্সাম্পল সবসময় হবে যেটা আপনার যে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে। পার্সোনাল ঘরের এক্সপিরিয়েন্স দিলে হবে না। ধরেন আমি আপনাকে বললাম, ফর এক্সাম্পল জাস্ট আপনাকে যদি বললাম যে ডেসক্রাইব এ পারসন হু ইজ এ ফরেন সিটিজেন, দিলাম আমি একটা, আপনাকে একটা কিউ কার্ড দিলাম, আপনি ভাবছেন পাইছি একটা, আমার চাচার আছে অনেক কিছু বলবো, আমার চাচা সৌদি আরবে থাকে, সৌদি আরবে থাকে আমার চাচা দুবাই থাকে, আমি বলবো আজকে চাচার নিয়ে আজকে যা ইচ্ছা সব বলে দিব। তো এক্সামিনার কিন্তু এটাকে কিন্তু আপনার ওই চাচার কথা যদি বলেন সেটা এক্সামিনারের মনের মধ্যে দাগ কাটবে না। আর আপনি যদি জাস্টিন ট্রুডোকে নিয়ে বলেন যে নাকি ফরেন সিটিজেন, সে নাকি বিদেশি রাইট, নাগরিক, যদি আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেন, যদি আপনি হিলারি ক্লিনটনকে নিয়ে বলেন, আপনার ইচ্ছা, এটা একটা বিষয়। তাহলে এক্সাম্পল কিন্তু দুইটাই কিন্তু এক্সাম্পল, রাইট? রাইট। আমি একটা ফরেন সিটিজেনের এক্সাম্পল দিলাম, তাহলে এক্সাম্পল দুইটাই কিন্তু, তাহলে কোন এক্সাম্পলটা ভালো? যেটা যেটা আপনার সবাই জানে যেটা সেটা এক্সাম্পল। ফর এক্সাম্পল এখন আমি যদি বলি যে বহুপতি পরিবার কোথায় দেখা যায়, মানে একজনের 2 জন স্বামী থাকে, 3 জন স্বামী থাকে, এরকম। এটা হচ্ছে ভারতের টুডা উপজাতিতে আছে, ভারতের টুডা উপজাতি, ঠিক আছে? হ্যাঁ। এখন এটা আপনি যদি ভারতের টুডা উপজাতির কথা বলেন তাহলে হবে। এখন আপনি যদি আন্তাজি যদি বানায় একটা এক্সাম্পল দেন তাহলে কিন্তু এটা কিন্তু হবে না, এটা ভালো হবে না, ঠিক আছে? আর আপনি এক্সাম্পল পার্সেন্টেজ দিবেন না যে 70% লোক এটা বলছে, কানাডার 70% লোক শিক্ষিত, কানাডার 100% লোক শিক্ষিত, অমুক জায়গার 100% লোক শিক্ষিত, এটা বলা যাবে না। 100% কথা বলা যাবে না, কোথাও 90% বলা যাবে না, এটা পার্সেন্টেজ মার্কা কথা বলা যাবে না। পার্সেন্টেজ মার্কা কথা বললেই বলবে যে আপনার মুখস্থ বিদ্যা, কোন জায়গা থেকে মুখস্থ করে আসছিলেন সেটা আপনি এখানে ঢেলে দিয়েছেন, তার মানে আপনার নিজস্ব কোনো স্কিল প্রকাশ পাইলো না। So don't do that. বুঝছি। No statistics should be shown. No statistics should be shown in the exam. তাহলে আমি আবারও বলতেছি যে সো আমরা যদি স্ক্রিনটা যদি একটু শেয়ার করি, স্ক্রিনটা যদি আমরা শেয়ার করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আমরা স্ক্রিনটা যদি শেয়ার করি, এরকম প্রশ্ন করলে তাহলে আপনাদের হচ্ছে যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এটা তো এমনি বলা যাবে না আপনাকে, যে আমি বললাম, আমি যখন ক্লাসে যখন আমি শিখাবো, এক্সাম্পল যখন আমি দিব ক্লাসে, তখন না হয় আপনি ভালোভাবে শিখতে পারেন। এইভাবে প্রশ্ন করে তাহলে আপনি সবকিছু শিখতে পারবেন না আমার কাছে, বুঝতে পারছেন? যখন আপনি ক্লাস করবেন, রেগুলার হবেন যখন, তখন আপনি বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবেন। এখানে দেখেন লেখা আছে, লিভিং ইন এ কান্ট্রি হোয়ার ইউ হ্যাভ টু স্পিক এ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যান কজ সিরিয়াস সোশ্যাল প্রবলেমস অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল প্রবলেমস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? নিচে লেখা আছে, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, include any relevant examples from your own knowledge or experience. So your knowledge or your experience, এই your experience বলতে যে আপনি কোন গ্রামে থাকেন সেই গ্রাম থেকে পাওয়া এক্সপেরিয়েন্স বোঝায় না। মানে হচ্ছে যে আপনি যে একজন রিসার্চার, আপনি যে একজন আইএলস এর জন্য একাডেমিক আইএলস দিবেন বা জেনারেল ট্রেনিং দিবেন, আপনি একজন সিনসিয়ার ম্যাচিউর স্টুডেন্ট বা ম্যাচিউর একজন ক্যান্ডিডেট, আপনি অলরেডি ওয়ার্ল্ড সম্পর্কে জানেন, কানাডা সম্পর্কে জানেন, আপনার হাতে অনেক নলেজ আছে, এটা জানে তারা ভেবে নিবে। এখন আপনি যদি আপনার গ্রামের এক্সাম্পল দেন তাহলে হবে না, আপনাকে বলতে হবে যে যেমন এই যে ফর এক্সাম্পল ইউকে তে মানুষের কি করতে হয়,
এই ফরেন কান্ট্রিতে স্পিক করতে হয়, প্রবলেম হয়, কি কি প্রবলেম হয় এখানে কিন্তু আলোচনা করতে বলে। এই এসেটা যদি আমরা লিখি তাহলে আমরা এক্সাম্পল দেব ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এডুকেশন শুড বি ফ্রি বা পার্ট টাইম জব অপরচুনিটি শুড বি অ্যালাউড ফর স্টুডেন্ট, তাহলে পার্ট টাইম জব এলাও করতে হবে। আমরা উদাহরণ দিব যে পার্ট টাইম জব না করলে স্টুডেন্টদের সমস্যা হয়ে যায়, যেমন ইউকেতে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের খরচ চালাতে হয়। উদাহরণ দিব ইউকে কথা, ঢাকা ইউনিভার্সিটি বললে হবে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বললে হবে না, বাংলাদেশ বললে, হ্যাঁ বাংলাদেশ বলা যাবে না, যেগুলো পাশ্চাত্য যেগুলো দেশ, যেসব দেশে পার্ট টাইম জব করে স্টুডেন্টরা, সেই সব এক্সাম্পল দিতে হবে। তাহলে এক্সাম্পল শুড বি রেলেভেন্ট এন্ড ইট শুড বি ওয়ার্ল্ড ওয়াইড। আরো অনেক বিস্তারিত আছে, কিছু কিছু পার্সপেক্টিভ আছে, সবকিছুর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করা যাবে না। আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কের উদাহরণ দিছি না শপিং নিয়ে কথা বলতে গিয়ে, তো এটা কি ওয়ার্ল্ডের? জি এটা ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর একটা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় হচ্ছে যে শপিং মল হচ্ছে সাউথ এশিয়ান, হচ্ছে যে এটা হলো যমুনা ফিউচার পার্ক। তাহলে এটা কি অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে এক্সাম্পল। তারপরেও কিছু বিষয় থাকতে পারে, এটা আইএলস এর বিস্তারিত ক্লাস করলে পরে বুঝতে পারবেন। আজকের ক্লাসটা হচ্ছে আইডিয়া জেনারেশনের উপরে মেইনলি, আমি আজকে আইএলস এর এসে শেখাচ্ছি না। বাট তারপরেও ক্লিয়ার হয়েছে কিনা তুষার ভাই? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমি এখন ক্লাসের মধ্যে তো, মানে আমরা তো একটা ফোকাসের মধ্যে আছি, মেইন বিষয়ের মধ্যে আছি, সেটা হচ্ছে আইএলস এর আইডিয়ার উপরে। সো আইডিয়া গুলো হচ্ছে এই তো গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের রেলওয়েতে ইনভেস্ট করতে হবে, রেলওয়েতে মানুষ বেশি ধরে এবং খরচ কম হয় এবং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এবং হেলথ ইফেক্টিভ, এটা বলবো। আচ্ছা এরপরে দেখেন, গভর্নমেন্ট শুড প্রোভাইড সাবসিডি টু গো টু জিম। মানে গভর্নমেন্টের উচিত অফিসিয়ারদেরকে কি দেওয়া, সাবসিডি দিতে হবে জিমে ভর্তি হওয়ার জন্য। তাহলে নাকি তারা হচ্ছে একটু স্বাস্থ্যবান থাকবে, তারা কাজের মন বসবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তারা কাজের মধ্যে পারফরমেন্স তাদের বাড়বে। পজিটিভ দিক কি, যে হ্যাঁ এটা করলে ভালো হবে, কিন্তু এটাকে আমরা বলবো যে না সাবসিডি দিয়ে কি হবে, এদেরকে জিমে ভর্তি করে দিলে আরো আইসা হবে, জিমে ভর্তি না করে তার থেকে তাদের বউ পোলাপান নিয়ে দেশের বাইরে ঘুরে আসতে দিতে হবে, তাদেরকে ট্যুর দিতে হবে, ট্যুর দিয়ে দিলে তারা বাইরে ঘুরে আসবে, তারা নতুন স্পিরিট নিয়ে কাজ করবে। ঠিক আছে, ওইটা আরেকটা ওয়ে থাকতে পারে। মানে জিম দিতে হবে যে এটা কোনো কথা না, এটা ম্যান্ডেটরি না। মানে আমাদের পজিটিভ নেগেটিভ দুই দিকে আলোচনা করব। তার মানে আমরা জিম নিয়ে আলোচনা করব যে হ্যাঁ দেওয়া উচিত, আবার বলবো যে না জিম না দিলেও চলবে, পরে আবার লাস্টে গিয়ে বলবো যে না জিমই দিতে হইব। এটাই হচ্ছে আইএলটিএস রাইটিং। দে আর অ্যাসেসিং ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল, ইউর রাইটিং অ্যাবিলিটি। আর আইডিয়া আপনার দুই দিকে বলতে হবে, কিন্তু বললো আপনার মতামত থাকবে একটাই যে হ্যাঁ জিম দিতে হবে, জিমে ফ্রি ভর্তি করে দিতে হবে বা সাবসিডি দিতে হবে। দ্যাটস ইট। তাহলে আমরা অলরেডি আইডিয়া পেয়ে গেলাম এটার উপরেও। আচ্ছা আর একটা আইডিয়া আছে, employees tend to go foreign country. Why? How should government stop this? Why and how government should stop this? এই যে মানুষ বিদেশে চলে যায় কেন, আপনারা এটার উপরে আমি গত ক্লাসে একটা এসে পড়াইছিলাম, সেই এসেটার উপরে সবকিছু দেয়া আছে। মেট্রো রেল নিয়ে আছে মেট্রো রেলের সুবিধা কি অসুবিধা কি এগুলো আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো অন্য ক্লাসে। জাস্ট আইডিয়া দিলাম, রাফ আইডিয়া দিলাম। এরপর হলো ক্যারিয়ার। সফট স্কিল ইজ বেটার দেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড। Government should encourage students to become entrepreneur rather than an employee. মানে এটা কিন্তু রিসেন্ট পরীক্ষা আসছিল, এই কারণে কিন্তু আমি এটা অ্যাড করছি। ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেকটা আইএলটিএস এর পুরাতন প্রশ্ন থেকে নতুন প্রশ্ন কিন্তু আমরা কি করি, অ্যাড করি। আমরা সিলেবাস আপডেট করি রেগুলারলি, আমরা ওগুলোই পড়াই, মান্দাতার আমলের পুরাতন জিনিস পড়াই না, আমরা রেগুলারলি রিভিউ করি এবং কে কোন পরীক্ষা দিচ্ছে সেগুলো প্রশ্ন আমরা কালেক্ট করি মাঝে মধ্যে। এবং স্পিকিং এর জন্য 100% যা কমন পড়বে সেই বই থেকে পড়ানো হয়। তো সফট স্কিল কেন ইম্পর্টেন্ট? কম্পিউটারের কাজ না জানলে অফিসে গিয়ে যদি আপনি পাসপোর্ট সাইজের ছবি থেকে কিভাবে আপনার স্ট্যাম্প সাইজের ছবি বানাবেন এটা তো না জানেন, আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে হয়, এটা তো শরমের ব্যাপার। আপনি যদি টাইপ করতে না পারেন তাহলে তো শরমের ব্যাপার। আমি বাংলাদেশে গিয়েছিলাম, আপনার হচ্ছে যে ওই যে গণপূর্ত ভবন আছে না, গণপূর্ত ভবনে গিয়েছিলাম। তো গণপূর্ত ভবনের কম্পিউটার অপারেটর, নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। কম্পিউটার অপারেটর, আমি আমার বড় ভাইয়ের সাথে গেছিলাম, সে কি যেন একটা জরুরি একটা জিনিস তার বসের কাছে পাঠাবে, ডিরেক্টরের কাছে পাঠাবে, এবং সে যুক্ত বর্ণ টাইপ করতে পারতেছিল না। আমার বলতেছে ভাই আমাকে একটু হেল্প করে। আমি হাসতে হাসতে কি বলবো, সে জব করে কম্পিউটার অপারেটর হিসাবে। একটা মানুষ যদি কম্পিউটার অপারেটর হিসেবে জব করে, যদি
আমার শিক্ষিত মানুষ পাইছে, মনে করেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এক বড় ভাই ওখানে জব করে, তো তার সাথে গেছি, আমার এক থাকে ভাইয়া বলে, ভাই আমার একটু যুক্ত বানানোটা ভাই আমার একটু লেখা দেন ভাই, আপনি পারবেন আমি জানি। পরে তার লেখা দিচ্ছে, আর মনে মনে ভাবলাম এই হচ্ছে স্কিল। এই যদি হয় স্কিল বাংলাদেশের, তাহলে এই স্কিল নিয়ে কেউ চাকরি পাবে কানাডাতে? জীবনেও পাবে না চাকরি। কানাডাতে বিশ্বাস করেন সার্টিফিকেট দেখতে চায় না। আমি যে জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স পাস করছি, আর এখানে যে আমি মাস্টার্স করতেছি, এই সার্টিফিকেট ওরা দেখতেই চায় না। শুধু আমার ইন্টারভিউ নিয়েছিল, 40 মিনিট ইন্টারভিউ নিছে আমার। 40 মিনিট পরে ওরা বলতেছে যে তুমি কি জয়েন করবা? আমি বললাম যে হ্যাঁ আমি জয়েন করব। পরে বলতেছে যে তুমি কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করতে পারবা, এনি টাইম জয়েন করতে পারবা? আমি বললাম হ্যাঁ আই ক্যান জয়েন এনি টাইম। এরপরে আমার এমপ্লয়ার আমাকে বলে যে হাউ অ্যাবাউট টুডে ইন দ্য আফটারনুন। ঠিক আছে, দুপুরবেলা ইন্টারভিউ নিচ্ছিল আমাকে, বলছে হাউ অ্যাবাউট টুডে ইন দ্য আফটারনুন। তখন আমি বলছি ইয়েস অফ কোর্স আই এম রেডি মাইন্ডেড, ইভেন আই এম রেডি টু ওয়ার্ক। বলছে ওকে নো প্রবলেম, ইউ উইল জয়েন ডে আফটার টুমরো। সো ফর শিওর। আমি বৃহস্পতিবারে ইন্টারভিউ দিয়েছিলাম, আমার শনিবারে জব হয়েছিল, এবং কি শনিবারের দিন গিয়ে আমি সাইন করছি, এগ্রিমেন্ট পেপার সাইন করছি, কন্ট্রাক্ট পেপার সই করছি, সবকিছু করে আমি জব শুরু করছি। এই হচ্ছে ইন্টারভিউ। আমার সার্টিফিকেট দেখতে ছিল না, কিছু দেখতে ছিল না, ইভেন আমার রেজিউমিটা, মানে ওরা শুধু আমার সাথে কথা বলছে, কথা বলে বুঝতে পারছে যে আমি কাজটা করতে পারবো, আমি কাস্টমার সাথে ডিল করতে পারবো, আমি সেবা দিতে পারবো। আচ্ছা, কম্পিউটার স্কিল অনেকের থাকে না। না, এই যে আমি যে বললাম গণপূর্ত ভবনের একজনের কথা বললাম, তার কম্পিউটার স্কিল আছে, হয়তো তার যুক্ত বর্ণ সম্পর্কে একটু হয়তো ঝামেলা আছে আর কি। মনে হলো একবার কম্পিউটার স্কিল না থাকলে তার কেউ কম্পিউটারের জব পাবে না। তার জবই হচ্ছে 60 অক্ষরিক মুদ্রা অক্ষরিক নয় কি বলে জানি একটা আছে জব, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো ওই বিষয়ের উপরে, তো যাই হোক, আমি যেটা মূলত বলছিলাম সেটা হচ্ছে যে এরকম স্কিল হইতে হবে আপনার। স্কিল না হলে কিন্তু কেউ জব দিবে না। কানাডাতে কেউ সার্টিফিকেট দেখতে যাবে না আপনার, আপনি কাজ করতে পারবেন কিনা এটাই দেখবে। আপনি কোন নদীতে কত কেজি মাছ ধরছেন এটা ইম্পর্টেন্ট না, আপনি কাজটা করতে পারবেন কিনা এটা কনভিন্স করে বুঝাইতে হবে, দ্যাটস ইট। সো সফট স্কিল ইজ ইম্পর্টেন্ট। কম্পিউটার স্কিল টাইপ করতে পারেন কিনা, ইমেলে রিপ্লাই করতে পারেন কিনা, এই জন্যই আমার ক্লাসটা একাডেমিক যারা করেন তাদের অবশ্যই লেটার রাইটিং এর ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। জি স্যার, আরো আরো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে কমিউনিকেশনটা। এক্স্যাক্টলি। আমি যে এটা পারি এটা বুঝাবো কি, যে ওই বোঝানোর ক্যাপাবিলিটিটা আরো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কানাডায় মাঝে মধ্যে বলে কি তুমি যে পারো এটা বুঝাই দাও, কম্পিউটার সামনে ধরাই দিবে আপনাকে, না পারলে আবার সমস্যা আছে। কিন্তু পারতে হবে, শিখতে হবে আগে থেকেই। আপনাকে জিজ্ঞাসা করবে হাউ ডু ইউ কনভিন্স এ কাস্টমার, আপনি কিভাবে বলবেন, কনভিন্স করবেন কিভাবে? তো এইখানে অনেক বিষয় আছে, কিন্তু অনেক শিখতে তো হবেই অবশ্যই। আর আমার কাছে ক্লাস করলে আপনি আরো অনেক কিছু ফাঁকে অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি এই জিনিসগুলো শেয়ার করি মাঝে মধ্যে। ঠিক আছে, শেখার কোনো শেষ নেই, ছোট বড় সবার কাছে শেখা যায়। আর একটা বিষয় হলো যে আমি, বিশ্বাস করবেন কিনা জানি, আমি কানাডায় থাকি মাত্র, আমার তো এখন মাত্র 2 বছরে পা দিছি আমি। তো যারা এখানে 10 বছর 15 বছর ধরে থাকে তাদের সাথে আমার খুব ভালো চলাফেরা হয়, তাদের কাছ থেকে আমি রেগুলারলি শিখি। যদিও তারা আইএ পাস করছে, মানে ইন্টারমিডিয়েট পাস করছে, কেউ আছে ডিগ্রি পাস করা, ঠিক আছে, আমি মাস্টার্স পাস করছি, আমার তারা ধমক মেরে কথা বলতে পারবে, আই ডোন্ট মাইন্ড। আমার বলে আর তাহলে বি স্মার্ট, ইউ শুড নো দিস, ইউ শুড নো দিস সিস্টেম ইন কানাডা। তখন আমি কিন্তু বলতে পারি যে আরে আমি মাস্টার্স পাস করছি ভাই, তুমি ভাই আইএ পাস করে তুমি আমার জ্ঞান দিচ্ছ না। আমি কিন্তু এই কথা বলতে পারি না, বিকজ আই এম অনলি 2 ইয়ার্স ওল্ড ইন কানাডা, সো দেয়ার ইজ নাথিং টু ডু। এখন কথা হলো সবার কাছে শিখতে হবে, শিক্ষিত অশিক্ষিত বড় কথা না, যে সিনিয়র তার সম্মান করতে হবে, যে যেখানে আছে সে সেখানে বস, এটা হচ্ছে মেইন বিষয়। তো আপনারা যারা ক্লাস শুরু করছেন তারা তো ভালো অলরেডি, আর যারা শুরু করেন নাই এরা ভুল করছেন এতদিন শুরু না করে। তো এখন যারা শুরু করতে চান তারা দ্রুত যোগাযোগ করে, তারা হচ্ছে যে আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে। আজকে ফার্স্ট ক্লাস হলো আপনাদের, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম করে যখন 35টা যখন সেশন আপনারা পেয়ে যাবেন, আর আমার ক্লাস সপ্তাহে 3 দিন হয়, 3 দিনের জায়গায় 4 দিন হতে পারে, বা 5 দিন হতে পারে, বা আপনারা জানেন যে আমি প্রতিদিনই ক্লাস নেই, অ্যাকচুয়ালি সময় পাইলেই আমি ক্লাস নেই। তো আপনাদের আইএলটিএস দ্রুত হয়ে যাবে এবং দ্রুত আপনাদের ট্রেনিং দিয়ে দেওয়া হবে। আর আপনাদের যদি সবকিছু যদি মানে থাকে, আপনাদের আইএলটিএস এর ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে প্রপার গাইডলাইন, যদি এগুলো সবকিছু থাকে, তাহলে পরীক্ষা ভালো দিতে পারবেন, এবং পরীক্ষা ভালো হয়ে গেলে খুব দ্রুত আপনারা ভিসা করে কানাডাতে চলে আসতে পারবেন। আর কানাডায় আসলে আপনার থাকা খাওয়া, তারপরে হচ্ছে যে অ্যাডমিশন, আল্লাহর রহমতে আমি একটা বাসায় থাকি, আমি বাসাটা আমার একাই বাসায় থাকি আমি। তো এটলিস্ট এইটুকু উপকার করতে পারবো যে কোনো মানুষের, আসলে বিপদে পড়বে না। যদি কারো কেউ নাও থাকে কানাডাতে, তার এটলিস্ট আমি থাকবো ইনশাল্লাহ। কারণ আমি অনেস্টলি বলি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করার মাধ্যমে আমার যে এত বড় প্ল্যাটফর্ম,
যেটা বলবো না, কানাডায় গভর্নমেন্টের জব করে এরকম জাহাঙ্গীরনগরের অসংখ্য বড় ভাই বোন আছে যারা গভর্নমেন্টের জব করে, এমনকি বড় বড় পোস্ট আছে জানেন, কমিশনার, ডিভিশনার, ইয়ার মানে ডিরেক্টর এরকম লেভেলের আছে তারা। তাদের ছেলেমেয়েরা আমার সাথে পড়ে কানাডাতে, বুঝতে পারছেন? সো আই হ্যাভ সাম রেফারেন্সেস। আমি যে মানুষের কাছে যে বেনিফিটটা পাইছি, মানুষের কাছে যে রেফারেন্সটা পাইছি, আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আমি কানাডায় থাকি, আমি ভালো জব করলাম মনে করেন কানাডাতে, আমি খুব ভালো আছি, এর মানে কিন্তু এই না যে আমার সমাজ ভালো না থাকলে কিন্তু আমিও ভালো না। আমার গ্রামে যদি 2টা ছেলে কানাডায় আসতো আমি খুব খুশি হইতাম, বিরক্ত হইতাম না যে আমি একলা বড় লোক হয়ে যাবো, বা আমার সমাজে আমার সবাই আমাদের মাথা উঁচু করে চলবো, আমাদের সবাই দাম দিবে। আমরা এটা কখনো চাই না। আমরা চাই হচ্ছে যে আশেপাশে আরো 2টা মানুষ আসুক কানাডাতে। কিন্তু সত্যি কথা বলতে কি, নিজের এলাকার মানুষ আমি পাই না, খুব কম। ঠিক আছে, কারণ এরা হলো যে মানুষকে বোঝাইলে বুঝতে যায় না, আবার হচ্ছে যে এরকম যে কেউ বুঝেও বুঝে না। কেউ আছে যে তুষার ভাইয়ের মতো ঘুরে বেড়ায়, যা আইএলটিএস এর জন্য এখানে ক্লাস ওখানে ক্লাস যাচাই বাছাই করে, তারপর লাস্টলি কোনো জায়গায় ক্লাস করে না, এরপরে হতাশ হয়ে এরপরে আমার যখন কোর্সের মাঝামাঝি যখন চলবে, ওই মাঝামাঝি সময় বলে স্যার আমি আপনার কাছে ক্লাস করবো। তখন আমি বলবো যে 15 দিন অপেক্ষা করেন, আপনার ক্লাসগুলো মাঝখানে চলে গেছে। তো এই জন্য ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু কাম ইন কানাডা, জাস্ট ডিসাইড রাইট নাও and pay for the tuition for the course fee and start your next class. Just শুরু করে দেন, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কি হবে, আপলোড হবে, আজকের ক্লাসটা দেয়া হবে সবাইকে। আজকের ক্লাসটা অনেক ইফেক্টিভ ছিল, আই হোপ অনেক ইনফরমেশন আপনারা পাইছেন এই ক্লাসের মাধ্যমে। সো এই ক্লাসের আইডিয়া স্যার আরেকটা কোশ্চেন ছিল, জাস্ট 10 সেকেন্ড সময় নিব। জি বলেন। আমার ইসিএ করানোর ব্যাপারে শুধু মাস্টার্সটা ইসিএ করলে হবে নাকি অনার্সটাও করতে হবে? সবকিছুই করানো যাবে, আর কিভাবে করতে হবে এগুলো সবকিছু আরেকদিন করা যাবে। আজকে আমার যে প্রশ্ন করে সব শেষ করে ফেলতে হবে এমন কোনো কথা না। মানে আপনি যে আজকে প্রশ্ন করলেই যে আমার সাথে আর যোগাযোগ করবেন না, বিষয়টা এরকম না। আমাকে এমনিও পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে যে কোনো সময় জানতে পারবেন। আজকে ক্লাসটা হচ্ছে আইডিয়া ও জেনারেশনের উপরে, তো আমরা এটার উপরে ফোকাস করতেছি না কোন জায়গায় করতে হবে। আমি যদি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করি তাহলে উত্তরটা লেংদি হয়ে যাবে, আর লেংদি উত্তর দিয়ে আমার মানে না পছন্দ না। আর আমি চাই যে আপনি এডমিশন নিয়ে নেন। আপনি যদি এডমিশন না নিয়ে যদি প্রশ্ন করেন বেশি বেশি, তাহলে এটা মনে করেন যে যে এটা মনে করেন যে আমি এটা মাইন্ড করব, আমি মাইন্ড করব। কারণ কি জানেন, আমি সবসময় একটা জিনিস বলি কি, যে আমি এনশিওর করি যে একজন স্টুডেন্ট যখন আমার কাছে কোনো কিছু জানতে চায়, তখন আমি তাকে একটা জিনিস সমাধান দিলাম, দেওয়ার পরে সে কি আসলে সমাধানটার মাধ্যমে কি সে উপকৃত হইলো কিনা, আমি এটা এনশিওর করি। আমি আবার তারে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে আপনার কি উপকার হয়েছিল কিনা। তো আপনার সাথে যখন সম্পর্ক না থাকে, তাহলে আপনার সাথে আমি কেন প্রশ্নের উত্তর দিব? রাইট। দেওয়ার পরে আপনি তো 2 দিন পরে আরেকজনের সাথে কথা বলে কানাডা আসার জন্য আরেক মক্কেলের কাছে পাবেন, এই মক্কেলের সাথে কথা বলবেন আপনি। সো আই ডোন্ট কেয়ার who are not my student, I don't care for them. I care for them wholeheartedly who are my student. বাট আপনি আমার এখনো স্টুডেন্ট হন নাই, আইএলটিএস এর জন্য ক্লাস শুরু করেন না এখনো, ক্লাস শুরু করলে আমার আন্তরিকতা দেখতে পারবেন। আর আমি এমনি তো সবার জন্য আন্তরিক, কিন্তু আমার আন্তরিকতাটা সবার জন্য আমি কিন্তু ঢালা নিয়ে বসতে পারবো না, কারণ সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না আমার দ্বারা। আমারও কিছু লিমিটেশন আছে। আমি যদি 20 জন মানুষকে সেবা দেই, তাহলে আমার কিন্তু 20 ঘন্টা টাইম থাকলে আমি 1 ঘন্টা বলতে পারবো। আমি যদি 30 জনকে দেই, তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে টাইম। আমি ভেজাল নিয়ে আসি না কখনো। যে আমার সাথে একমত, যে আমার সাথে আছে, যে আমার ডেকের মধ্যে থাকবে, তার জন্য আমি সবকিছু করতে পারি। বাট আদারওয়াইজ যদি আমি সবার জন্য করি, তার 2 দিন পরে আপনি আমার সাথে আবার এক কাপ চাও খাওয়ার সুযোগ হইতে পারে, নাও পারে। তো why I am serious about you, why you are serious about me? তো এই জন্য আমি বলবো যে মেক এ ডিসিশন এন্ড কোয়েশ্চেন গুলো জমায় রাখেন, কোয়েশ্চেন গুলো করবেন আস্তে থেকে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, ঠিক আছে? আমি ফ্র্যাঙ্কলি বললাম। তাহলে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে গেছি। সম্ভবত লাস্টে বোধহয় একটা বাকি ছিল, গভর্নমেন্ট শুড এনকারেজ স্টুডেন্টস টু বিকাম এন্টারপ্রেনিউর রাদার দ্যান অ্যান এমপ্লয়ি। কেন এমপ্লয়ি হইতে হবে, এমপ্লয়ি না হয়ে এন্টারপ্রেনিউর হইতে হবে? কারণ এন্টারপ্রেনিউর যদি হয় তাহলে তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, সে নিজের মতো করে বিল্ড আপ করতে পারবে, সে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে সমাজের জন্য, সে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে। আর যদি কেউ জবের আশায় বসে থাকে, তাহলে সে তো জব নিজে পাবেও না, আর দেরি করে পাইলেও তার দেখা গেছে যে পরবর্তীতে কি হবে, মানে সে একজন মানুষকে উপকার করতে পারবে, তার ফ্যামিলিকে উপকার করতে পারবে হয় বড় জোর। বাট যদি কেউ নিজে এন্টারপ্রেনিউর হয়, তাহলে সে মানুষের জন্য হেল্প করতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে। দেখা গেছে যে নাকি, আমি একটা উদাহরণ দিই বুঝবেন তাহলে। আমার 2 থেকে 3 জন বান্ধবী আছে যারা আর কি এন্টারপ্রেনিউর, এবং যাদের বিজনেস আছে হচ্ছে যে ধরেন রেডিমেড গার্মেন্টসের বিজনেস, মানে সালোয়ার কামিজ, 3 পিস এই জাতীয়, ঠিক আছে? এবং
লক্ষ লক্ষ ক্রেতার তারা হচ্ছে পেয়ে গেছে, ডিল পেয়ে গেছে, লক্ষ লক্ষ ক্রেতা সহজ করে। মানে তাদের যে বিজনেস পেজ আছে, তাদের বিজনেস পেজে লক্ষ লক্ষ মানুষের কমেন্ট পাওয়া যাবে, মানে লক্ষ লক্ষ লাইক কমেন্ট, ভিউ, রিভিউ, পজিটিভ রিভিউ। আমারই ক্লাসমেট, বুঝতে পারছেন ব্যাপারটা? এন্টারপ্রেনিউর, সে জীবনও জব করবে না মনে হয়। তার 3টা শোরুম, একটা মিরপুর, একটা উত্তরা, আর একটা এরকম। তো যাই হোক, আমি চিন্তা করছি যে আমি ওই পরবর্তীতে আমি অর্ডার দিব ওখান থেকে, তাদের আমার বান্ধবীর কাছ থেকে অর্ডার দিব জিনিসপত্র কেনার জন্য। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, সে কেক বানায়, অফিসিয়ালি কেক বানায়। তো এই কেক হচ্ছে প্রফেশনাল কেক বানায়। কেকের কিন্তু অনেক দাম আছে, যারা জানেন তারা কিন্তু সবাই জানেন। এখানে মুকাদ্দেম ভাই নাই আছে, মুকাদ্দেম ভাই হচ্ছে কেকের স্পেশালিস্ট। একটা কেকের দাম অনেক টাকা হইতে পারে, 5,000, 10,000, 20,000 টাকার কেক আছে, থাকতে পারে। বড় বড় কেক থাকে, অফিসিয়াল কেক থাকে, অফিসের বার্থডে পার্টি সেলিব্রেট করতে পারে। যে যেটাই করুক না কেন, আই রেসপেক্ট অল প্রফেশন। এখন কথা হলো যে আমাদের সবাইকে এন্টারপ্রেনিউর হইতে হবে, মানে বসে থাকা যাবে না, বেকার থাকা যাবে না, ঠিক আছে? জব না পাইলে একটা কিছু করতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কোভিড-19 মানুষের বাসায় খাবার পৌঁছায় দিচ্ছে, সেবা করতেছে মানুষের পাশে, হয়তো বা স্বল্প মূল্যে বিক্রি করতেছে, টাকা নিচ্ছে স্বল্প মূল্যে। আই রিয়েলি রিয়েলি কেয়ার ফর দেম। আচ্ছা, মুকাদ্দেম ভাই দেখা যাচ্ছে আছে। তো কেক 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 বানানো এটা কি খারাপ কিছু? এটা কি বিশাল বিজনেস না? বিশাল ব্যবসায় খাওয়া যাবে না কেক বানাইলে? কেকের স্পেশালিস্ট মুকাদ্দেম ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি তুই একটা কথা যদি বলতে চান অল্প সময়ের মধ্যে, ক্লাস শেষ করে দিব। আচ্ছা, একটা বড় কেকের দাম কত মুকাদ্দেম ভাই? আপনি তো মনে হয় ঘুমাচ্ছেন নাকি? আমার দেখাতে 25,000 রিয়ালে আমি বিক্রি করছিলাম, আমাদের কোম্পানি বিক্রি করছিল 25,000 রিয়াল 25,000 রিয়াল ইন্টু বাংলাদেশ টাকা কত হবে? ও মাই গড, এত টাকা! বাংলাদেশ টাকা কত হবে? এক সেকেন্ড হিসাব করি। 25,000 25,000 22 পয়েন্ট 4 লাখ টাকার উপরে। 62,000 টাকা। সরি এই সরি কেকটা কি আপনি বানাইছিলেন নাকি মুকাদ্দেম? 5.5 লাখ। জি, এই কেকটা কি আপনি বানাইছিলেন নাকি, এত বড় কেক? কি বল? বললাম না, জি, একা তো সম্ভব না। এটা মানে এটা আপনি ছিলেন কিনা কেক? 5,62,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি সরাসরি যেটা দেখি এটা হচ্ছে যে ওই একটা কি বলে এটা 5 স্টার হোটেলে ওদের যখন মানে 5 স্টার বলতে বিচ রেস্টুরেন্ট, জানেন তো আপনি যে সৌদি আরবের সবগুলো বিচ এখন উন্মুক্ত করে দিচ্ছে পর্যটনের জন্য। হুম, এরকম বিচে একটা বিশাল রেস্টুরেন্ট ওদের, মানে ওই যে উদ্বোধন টাইপের প্রোগ্রাম। মালদ্বীপে যেরকম থাকে না বিশাল, হ্যাঁ হ্যাঁ, ওপেনিং সেরেমনি ছিল ওটা। আচ্ছা 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 মানে ওদের যত কি গেস্ট ছিল সবাই খাইছে ওটা, মানে বিশাল আয়োজন। এটা হিউজ কেক, ওটা মানে বুফে লাঞ্চের মতো হয়েছিল। আচ্ছা, বুঝতে পারছি। আর থ্যাংক ইউ ওই ফর কেকের শেয়ারিং। ভিতরে অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। সো এই যে কেকের বিজনেস, কেকের যারা ব্যবসা করে, কানাডায় আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, আপনি বিজনেস করবেন, এই জন্য এন্টারপ্রেনিউর হওয়ার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। বলছে যে এন্টারপ্রেনিউর হতে হবে। তাহলে যে লোকে 4 লাখ টাকা দামে কেক বিক্রি করে, সেই লোকে ওখানে কতজন মানুষ চাকরি করে? তাহলে সে তো মাস্টার্স পাসই। তাহলে মাস্টার্স পাস করে কেউ একটা ছোট্ট একটা চাকরিজীবী হয়, আবার কেউ আছে এন্টারপ্রেনিউর হয়ে যাচ্ছে। সো এন্টারপ্রেনিউর হওয়ার গুরুত্ব আছে। এন্টারপ্রেনিউর হতে গেলে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু মানা যায়, টাকা পয়সা বেশি ইনকাম করা যাবে, তারপরে হচ্ছে যে মানুষের সেবা করা যায়, অনেক ব্যাপার সেবা আছে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলতে পারবো। তাহলে সফট স্কিল আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানে একাডেমিক ডিগ্রি, এটা নিয়ে তো আমরা অলরেডি কথা বলছি যে বইয়ের লেখাপড়া, একাডেমিক ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হয় না, প্র্যাকটিক্যাল লাইফে যদি এক্সপেরিয়েন্স না থাকে। তাহলে সফট স্কিলের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এ নিয়ে আসতে পারে, এবং আইএলটিএস স্পিকিংও জিজ্ঞেস করতে পারে। আর গভর্নমেন্ট শুড ইনক্রিজ স্টুডেন্টস টু বিকাম এনকারেজ স্টুডেন্টস টু বিকাম এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর কেন হতে হবে আমরা এটা সম্পর্কে যুক্তি দেওয়া করবো। এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আপনাদের হোমওয়ার্ক রয়েছে, আপনারা সবাই ইমেইল করবেন এটার উপরে হোমওয়ার্ক, এটার উপরে আইডিয়া আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটার উপরে আইডিয়া আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এবং এই হোমওয়ার্কটা আপনারা আমাকে পাঠাবেন। তো হোমওয়ার্কটা পাঠাবেন, কিসে পাঠাবেন? আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, ইউরেকা EUREKA, হোয়াট ইজ দিস? ওকে, আমরা ইউরেকা EUREKA
KA ইউরেকা, তারপর হচ্ছে IELTS ইউরেকা আইএলস, কোনো স্পেস নাই, EUREKA ইউরেকা IELTS আইএলস। এরপর হচ্ছে @gmail.com gmail.com। সো আমরা এটা জাস্ট শেয়ার করলাম ইমেল অ্যাড্রেসটা, আপনারা এই ইমেল অ্যাড্রেসটার মধ্যে শেয়ার করবেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমরা আবার শেয়ার করতেছি, আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন এখানে। ওকে, ইউরেকা EUREKA ইউরেকা IELTS IELTS @gmail.com। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা এই টপিকটার উপর আইডিয়া লিখে পাঠাবেন। কোন টপিকটা বললাম? ক্যারিয়ার রিলেটেড, সফট স্কিল কেন ইম্পর্টেন্ট, এটা একটা। আর একটা হচ্ছে যে গভর্নমেন্ট শুড এনকারেজ স্টুডেন্টস টু বিকাম এন্টারপ্রেনিউর রাদার দ্যান অ্যান এমপ্লয়ি। একজন কর্মকর্তা হওয়ার থেকে এন্টারপ্রেনিউর হওয়ার জন্য তাদেরকে কি করা হয়েছে? আচ্ছা, উচ্চারণটা এন্টারপ্রেনিউর না, অন্টারপ্রেনিউর। Entrepreneur. সো এটা আমরা কি করব, এই ইমেল অ্যাড্রেসে পাঠাবো, eureka@ielts@gmail.com। আর আমি আবারও বলছি যে এই মানে আমাদের ক্লাসগুলো আপনারা কিছু ইউটিউবে পাবেন। সো ইউটিউব লিংকটা আপনারা জেনে রাখেন। আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন যে ইউটিউবের যে চ্যানেলটা, এটা একটু কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনাদের জন্য কি হবে যে আপনারা এটা নিয়ে এখানে কিছু ভিডিও আছে যেগুলো আমাদের হয় রেগুলারলি। This video I'd like to discuss something very special about Eureka IELTS and study abroad. I have received a lot of questions on Facebook, and on the basis of the question I will discuss some very crucial aspects of IELTS and life in Canada. Okay. Before doing that, I'd like to introduce myself. Many of you know that I'm Tawhidul Islam, and I have been working as an IELTS instructor since 2017. So it's been 3 years and you know that I have been living in Canada, from 2019. I can't off the screen share. I'm turning 2 years old in Canada, and now I'm planning to সো আমরা স্ক্রিনশটটা এখন কি স্ক্রিনশটটা কি অফ হয়েছে কিনা আপনারা একটু বলেন তো। স্ক্রিনশট কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছি, ক্যাপ বাটনটা তো প্রেস করুন, ক্যাপ বাটনটা। আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আই ক্যান্ট অফ দ্য স্ক্রিন। যাই হোক, আমি ক্লাসটা শেষ করে দিব। আমি আই এম গোইং টু স্টপ দ্য রেকর্ডিং এন্ড জাস্ট feel free to ask me any question after the end of the class. And you can join our course easily by discussing with the contact person given the number, contact number দেয়া আছে। সো সবাই হচ্ছে যে ইউটিউব যে চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দেন, এবং আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেলের বাম পাশে দেখবেন যে ফলো দ্য পেজ ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো আসলে স্ক্রিনটা ডিলিট করতে পারতেছি না, সমস্যা তো এটা। ওকে, আই এম সরি। স্টপ শেয়ারিং একটা অপশন আছে মেবি, আমি তো সেটা পাচ্ছি না, আমার স্ক্রিনে সেটা ভাসতেছে না। আই ডোন্ট নো ওয়াই স্টপ শেয়ারিং অপশনটা আসতেছে না। এনিওয়ে, স্টপ শেয়ারিং অপশন কোথায় গেল? Yes, I got it. So thank you very much and welcome. As it's COVID-19, you have to be very careful. You have to stay sanitized to save yourself. So stay safe and sanitized always to protect yourself, your family, and your community. Thank you very much. And subscribe to the channel. And just make your comments how you enjoyed the class. Just comment box এ জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো, আমাকে ইমেল করে জানাতে পারেন।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।